আমাদের এই আন্তর্জাতিক কবিতা ক্যাফে এই অনুষ্ঠানটা আসলে আন্তর্জাতিক মাতৃভাষা কবিতা ক্যাফে নামে পরিচিত। এটাকে ইংলিশে আমরা বলি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ পোয়েট্রি ক্যাফে। In Swedish, we can say International Modersmålscafé. Så idag vi har en gäst från Bangladesh. Han heter poet Shamim Reza. Han är professor på Jahangirnagar universitet. Han är också direktor för comparative literature and Bangabandhu Comparative Literature and Cultural Studies Institute. And together tillsammans med honom, vi har också en gäst till som heter Mahbub Siddiqui. Han är en doktorandforskare med honom vid universitet. Och vi välkomnar poet Shamim Reza och Mahbub Siddiqui. Jag byter språk nu. আজকে আমাদের দুইজন অতিথি আছে বাংলাদেশ থেকে। একজন হচ্ছেন কবি শামীম রেজা, যিনি একাধারে সাহিত্য সম্পাদক, গবেষক, অধ্যাপক এবং পরিচালক বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি প্রতিষ্ঠান। তার সাথে রয়েছেন লেখক এবং অনুবাদক মাহবুব সিদ্দিকী, যিনি কবি শামীম রেজার কবিতা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটা হবে তিনটি ভাষায়, বাংলা, ইংরেজি এবং সুইডিশ। আমরা শামীম রেজার সাথে তার লেখালেখি, তার বহুবিধ কর্মকাণ্ড ঘিরে আলোচনা করব। সেই সঙ্গে আমরা তার কবিতা পড়ব তিনটি ভাষায়, বাংলা, ইংরেজি এবং সুইডিশে। শুরুতেই আমি কবি শামীম রেজাকে প্রশ্ন করতে চাই, এবং আমাদের আলোচনাটা খুবই হবে অনেকটা অনানুষ্ঠানিক এবং খুবই খোলামেলা, এবং এই প্রশ্নগুলোর উত্তর উনি চাইলে দিতে পারবেন, না চাইলেও যদি দিতে না চান সেটাও সেই সম্মান এবং স্বাধীনতা ওনার রয়েছে। প্রথমে আমরা প্রশ্ন করতে চাই যে শামীম ভাই, আপনি কবিতা কিভাবে লেখা শুরু করলেন, কেন লিখলেন? আনিস ভাই, আপনাকে ধন্যবাদ। এটা সত্য যে তিন ভাষায় এরকমের একটি অনুষ্ঠান কিংবা এরকমের একটি আয়োজন মনে হয় না যে আমার জানা মতে কেউ করছেন। তার চেয়েও বড় সত্যটা হচ্ছে যে আপনি সুইডেনে বসে এরকম একটা একাডেমিয়ার সাথে সংযুক্ত, এটা আমাদের জন্য একটা প্রাউড বা গর্বের বিষয় বটে। আর আমাকে এই বিষয়ে সম্পৃক্ত করায় আপনার প্রতি আমার কৃতজ্ঞতা। আর আমার বন্ধু এবং আমার গবেষক মাহবুব অত্যন্ত নিষ্ঠার সাথে অনুবাদ করেছেন সনেট, মানে অনেকটা চতুর্দশপদী, মানে হৃদয় লিপি কবিতাগুলো। তো মাহবুবকেও অভিনন্দন জানাচ্ছি, কারণ তিনি দীর্ঘদিন ধরে এবং প্রতিটা শব্দ, আমার কিছু শব্দে ভুলও ছিল, সেই সব শব্দ ঠিকঠাক করে তিনি অনুবাদ করেছেন। তো আমরা তিনজনে যে আড্ডাটা দিচ্ছি, আপনার প্রথম প্রশ্নটা খুব চমৎকার যে কবিতার শুরু। আসলে আমি একদম জীবনানন্দের ধানসিঁড়ির কাদা মাটি মেখে বড় হওয়া মানুষ। কারণ আমার জন্ম যদিও বিষখালীর পারে, কিন্তু আমার বাড়ি হচ্ছে ধানসিঁড়ি নদীর একদম কোল ঘেঁষা গ্রাম সাউথপুরে। তো আমরা ছোটবেলায় যখন ষষ্ঠ শ্রেণীতে আমাদের রূপসী বাংলার কবিতা আবার আসিব ফিরেছিল, সেখানে পড়তাম। আর ওই নদীর পার থেকে আমার হেঁটে 2.5 কিলোমিটার হেঁটে আমার স্কুলে যেতে হতো, নাম রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়। সেই স্কুলের অনেক গর্ব আছে, 100 বছর পূর্তি হবে কয়েকদিনের মধ্যে। তো সেই স্কুলে যেতে যেতে আমাদের মনে হতো যে যার কবিতা পড়ে, তখন ওই যে শিশু মনের যে ঘটনাগুলো থাকে, যে এর চেয়ে তো আর পৃথিবীতে বড় কোনো মানুষ হতে পারে না, যে এই নদীর পাড়ি, যে এই নদীকে নিয়ে কবিতা লিখেছেন, এবং এই নদীরই একটু দূরে যদি উনি কীর্তনখোলা পারে জন্ম ওনার, তো আমার এরকমের কিছু একটা হতে হবে। এবং অনুভূতিটা সবসময় যেটা হতো, আবার আসিব ফিরে। আর স্যাররা যেভাবে পড়াতেন, আমাদের স্যাররা অনেক সেকুলার ছিলেন। এই শিক্ষকদেরকে এই মুহূর্তে শ্রদ্ধা জানাচ্ছি। তো সেই তিনরা পড়া বাস্তবতা থেকে শুরু করে এই যে তখনও ব্রাহ্ম ধর্মের যে পরকাল, যেটা হচ্ছে আবার ফিরে আসা, এবং সেটা সুফিজমের সাথে মিশিয়ে আমাদেরকে পড়াতেন। সেই সব একটা ভাবালুতার মধ্যে থেকে তো বেড়ে উঠেছি। কিন্তু আমাদের প্রথম স্কুল ম্যাগাজিন হবে, স্কুল ম্যাগাজিনের আমাকে সহকারী সম্পাদক বানানো হলো, এবং আমার বন্ধু এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক মোহাম্মদ মহসিন, ওকে সম্পাদক বানানো হলো। কারণ
না, ও আমাদের একটু সিনিয়র ছিল, পরে আমার সাথে এসে উম, ভর্তি হলো ক্লাস 9-এ। তো আমি 8 থেকে ওকে চিনি। তো ও এসে ভর্তি করানোর পরে আমাদেরকে স্যার বলল যে কবিতা লিখে দিবি আঞ্চলিক ভাষায়, বরিশালের আঞ্চলিক ভাষায়। তো আমি কবিতা লিখছি। কবিতা লিখে, লিখে আমার বন্ধুকে দেখাচ্ছি। যেহেতু ওকে একটু সিনিয়র, তখন ভাই ডাকতাম। তো ও বলছে যে, "আবার এই ছন্দটা ঠিক কর।" তখন কিন্তু আমরা ছন্দের একটা ব্যাপার ছিল। যেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের আমাদের পাঠ্য ছিল। সত্যেন্দ্রনাথ দত্তের বেশ কিছু, এবং তখন আমরা স্কুল লাইব্রেরি থেকে কবিতার বইগুলো নেওয়া শুরু করি। যেগুলো আসলে সহজ, সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত এইসব বইগুলোই আমাদেরকে আকৃষ্ট করত। স্বাভাবিক সত্য। তো যাই হোক, আমি একটু কবিতা লিখলাম। হেডমাস্টার স্যার একদিন আ ডেকে নিয়ে আসলেন। এটা 9 এ, আমি তখন 8 থেকে 9 এ উঠে গেছি। 13 থেকে 14 বছরে পদার্পণ। তো স্যার ডেকে এনে বলল, "নূর ইসলাম ব্যাট নিয়ে আয়।" আমি বুঝতে পারছি না। আমি আবার ক্লাস ক্যাপ্টেনও ছিলাম। ছাত্র-টাত্র খারাপ না, ভালো ছাত্র। ২-৩ নাম্বার ফার্স্ট হতে পারিনি কোনদিন। এই ২ বা ৩ এ বা ৪ এ রোল চলে যেত। যাই হোক, তো মহসিনকেও ডাকা হলো। আমার বন্ধু। কি হলো যে কুম্ভলক বৃত্তি এই শব্দও তো জানি না। যে আমাকে শিখাতে এসেছো? আমি বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করে, তখন অনার্স মাস্টার্স করা আমাদের হেডমাস্টার স্যার। কারণ তারা স্বাধীনতার পর যে ঘটনাগুলো ঘটে, তিনি সাইদুর রহমান স্যারের সাথে ছাত্র। হুমায়ুন আজাদের বোধহয় সিনিয়র না জুনিয়র এরকম। মানে মূলত আবুল হাসান তার রুমমেট ছিলেন। তিনি সেই গল্প করতেন। নির্মলেন্দু গুণ, আবুল হাসান, সেলিম আলদিনের সাথে এসে আমি যখন স্টুডেন্ট দেখা করেছেন। বিশাল গল্প। আমরা তো কাউকেই চিনি না। নির্মলেন্দু গুণ কে? সেলিম আলদিন কে? তিনি ক্লাসে এসে মানে ওই ব্যাট নিয়ে এসে বলছেন যে তুমি, মানে আমারটা এটা দুর্ঘটনা বা ঘটনাই বটে, এবং এটা নিয়ে বিশাল লেখা হয়েছে, স্যারকে দিয়েছিলাম। তো যাই হোক, স্যার বেতনের পর আমি বললাম, স্যার আমিই লিখেছি, কারণ আমার এই ভুলগুলো সব আমার বন্ধু মহসিন দেখে দিয়েছে। তখন উনি বললেন যে চোরের সাক্ষী মাতোয়াল না কি একটা গাইড কাটা, শব্দ। গাইড কাটা। হ্যাঁ, কাট কাটা, কিন্তু স্যার একটা চমৎকার দিয়েছিলেন। যাই হোক, তারপরে স্যার ওকেও খুব করছেন। এর মধ্যে আমি খুব চিৎকার দিচ্ছি, স্যার আমাকে ব্যাট দিয়ে বাড়ি মারলেন। এর মধ্যে আমাদের যিনি ইংরেজি শিক্ষক ছিলেন, তিনিও অদ্ভুত, মানে আজকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি। তার নাম আব্দুল জব্বার শিকদার। তিনি পরবর্তী সময়ে আবার হেডমাস্টার হয়েছিলেন। তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। ইংরেজিতে ভর্তি হয়েছিলেন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে। তার একটু সিজোফ্রেনিক সমস্যা ছিল বলে ওখান থেকে চলে এসে এখানে স্কুলে ইংরেজির শিক্ষক হন। তাকে ভয় পেত, সব হেডমাস্টার স্যারও ভয় পেত যে কখন কি বলে, কি করে। আমাকে সবাই, "কি হয়েছে শামীম?" আমি কাঁদতেছি জোরে চিৎকার করে হেডমাস্টার স্যারের রুমে। শাহ আলম স্যার নাম। হেডমাস্টার স্যার আ বল কিছু বলছেন না। আমি বললাম, "স্যার আমি কবিতা লিখছি।" স্যার বলছে যে, "আমি লিখিনি।" যাই হোক, এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন আ তাড়া করা না, সারা জীবন একটা সুন্দর, মানে উত্তম অভিজ্ঞতা নিয়ে বেড়ে ওঠা। স্যার ওই কবিতা আমাকে ছাপেন নাই। পরে ঈদ নিয়ে একটা কবিতা ছেপেছেন। ওই কবিতাটা তিনি ছাপেনইনি। পরে স্যারের সাথে আ মানে অনেক গল্প। আমি যখন আমাকে হেডমাস্টার ওই স্যার নিয়ে এসে বললেন যে, "তুই জীবনে প্রতিজ্ঞা কর আজকে থেকে কবি হবি।" এখন কবি হওয়া কি? কবিতা লেখা কি? কিছুই তো বুঝি না আসলে। একটা অন্বেষা টাইপের একটা ১ম মুদ্রিত পত্রিকার সম্পাদক হব। সেইজন্য নিজে কবিতা দিলাম। সেটাই ১ম বাদ হয়ে গেল। স্যারের মাইর খেলাম, এবং আমার যে বন্ধু আমাকে হেল্প করতে গেল তাকেও স্যার মানে বিশ্বাস করল না। যাই হোক, এইটা দিয়ে হলো শুরু। এরপরের পথযাত্রায় যেটা হয়, আমরা নিজেরাই ক্লাস 10 এ সৈকত এবং ধানসিঁড়ি নামে পত্রিকা করলাম। যে পত্রিকা থেকে এখন জীবনানন্দ পুরস্কার দেওয়া হয়। ও, এবং যেটা আপনার মাস্টার মশাই খন্দকার আশরাফ হোসেনও পেয়েছেন। এই পুরস্কার মাসুদ খান, খুব বিখ্যাত লোকরা পেয়েছেন। এখন পর্যন্ত বরিশালের কেউ এই পুরস্কার পায়নি। ওই ওই সেই থেকে আমাদের ধানসিঁড়ি সাহিত্য সৈকত নামে আমরা মানে ইন্টারমিডিয়েটে আমরা একটা পুরস্কার দিতাম, এবং সেই সময় থেকে আমি হলো সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়ি। এবং আমাদের যে থানার প্রেস ক্লাব, এবং উদ্দেশ্য একটাই, কবি হব। আচ্ছা, অন্য সেই কবি প্রসঙ্গে হতে যাই এবার। পেরে- আচ্ছা, অন্য প্রসঙ্গে যাই যে, আপনার জি। লেখালেখির শুরু, তারপর আপনার ভিত্তিটা কিভাবে হলো সাংগঠনিক লেখালেখি, সম্পাদনা, বন্ধু-বান্ধব। এখন প্রশ্ন হলো, একজন অপরিচিত পাঠক শামীম রেজার কবিতা কেন পড়বে? আপনি আচ্ছা, এটা পাঠকের জায়গা থেকে বলবেন। এটা মানে দুর্দান্ত একটা প্রশ্ন এবং কঠিন প্রশ্নও বটে।
প্রথমত হচ্ছে অপরিচিত পাঠক, পাঠকের তো রুচি তৈরি করে দেওয়ার ব্যাপারটা আসলে সব সব শিক্ষিত এবং সংস্কৃতিবান লোকের। কোন ধরনের পাঠক আপনার কবিতা পড়বে সেটা নিয়ে একটা বিবেচ্য বোধ আছে। যেমন আমি সেদিনকে মাসুদুজ্জামান ভাই প্রায় ২.৫ ঘন্টা আমাকে নিয়ে আমার কবিতা নিয়েই কথা বলছেন। সেখানে প্রশ্ন উঠেছিল এবং আমি কতগুলো নাম বলে জনপ্রিয় কবিদের নাম শুভ কিংবা হেলাল হাফিজ বা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার আ রুচি বেঁধে ম্যার পাঠক তৈরি হয় এবং সেই রুচিটা তৈরি করার দায়িত্ব আসলে একাডেমিয়ার। সেই দায়িত্ব আসলে সংগঠনের, সেই দায়িত্ব সাহিত্য সম্পাদকের। আমার কবিতা কেন পড়বে সেইটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমি যেগুলো আপনাকে অনুষঙ্গ দিতে পারবো, সেই অনুষঙ্গের মধ্যে একটা জিনিস বলতে পারি যে আমরা একটা সময় শিখেছিলাম যে ফরাসি সার্জন পাস থেকে শুরু করে মালারমে আসছে, অমুক আসছে আমাদের হাতের সামনে। এরপর ইভেন আ আপনি আ এম.এস. সেজার যে মার্তিনিকের কবি, লিওপোল্ড সেদার সেঙ্গর এরাও ফরাসি মানে কলোনির অধীন ছিলেন। নিজেরা একেকটা রাষ্ট্র সাধন এইসব যখন আমাদের হাতে এসে পড়ছে, ঠিক আপনি ইংরেজি সাহিত্যের লোক। আপনি ভালো করেই জানেন যে আমরা এক ধরনের মানসিক উপনিবেশের মধ্যে থেকে এখনো আমরা যাচ্ছি। আমি এই নামগুলো বলছি এই কারণে যে আমি ইংরেজি সাহিত্য থেকে একটু মানে সরে গিয়ে যেটা আজকের আ মানে প্রসঙ্গের বাইরে একটু ঢুকে পড়ি। সেটা হচ্ছে আজকে দেখলাম যে আইরিশ যে ভদ্রমহিলা আ আমাদের এই ড্রাগ তৈরি করেছেন, বিশেষ করে যেটা মানে ইমপ্লিমেন্ট করার কথা। তিনিও আইরিশ। অক্সফোর্ড তখন আমি একটা অক্সফোর্ড হ্যাঁ, অক্সফোর্ডের। তিনি আইরিশ। তার গ্রুপের তিনি প্রধান। তো সেখানে আমি জেমস জয়েস, ইয়েটস এবং সিমা বাংলাদেশ সিনির কথা বলছি। হ্যাঁ, সিমা সিনির কথা বলছিলাম যে এরা আইরিশ অনেকটা আমাদের মতোই। তো উপনিবেশ এই যে কলোনির জায়গাগুলো থেকে, এই মানসিকতার জায়গা থেকে আমরা আসলে কার কবিতা পড়বো? সেই জায়গা থেকে আমার কবিতা সম্পর্কে নিজেরটা বলা বা কেন পড়বেন সেই জায়গাটা থেকে বলতে পারবো যে আমার মাটি মানে প্রথমত হচ্ছে আঞ্চলিকতা থেকে আ জাতীয়তা, জাতীয়তা থেকে বৈশ্বিক যে রাজনৈতিক প্রেক্ষাপট, আগে যদি আমাকে আমি না চিনি, তাহলে আমাকে কেউ মানে অন্যরাও কেউ চিনবে না। ফলে যে মানে কবিতাগুলোর মধ্যে মিথ, পুরাণ, আমার লোকাচার, হ্যাঁ? এবং আমার যে ধর্মীয় সীমাবদ্ধতা, গণ্ডি, ধর্মান্ধতা এই সবই আমার কবিতার মধ্যে চলে আসছে। তো এখানে আরেকটা জিনিস এইগুলো যারা পছন্দ করেন তারা হয়তো পড়বেন। তার সাথে আরেকটা জিনিস আছে যে কবিতায় আমরা কি খুঁজি? কবিতা ১ম অনুভূতিকে কি পরিমাণে স্পর্শ করলো সেইটাই হলো ১ম। মানে ১ম এ দর্শনদারি তারপরে গুণ বিচারী। এই যে আমাদের কথা, এই যে আমাদের প্রবাদ, সেই দর্শনদারির জায়গা থেকে আমার কবিতা সম্পর্কে একটু বলতে পারি যে আমার একটা কাব্যগ্রন্থ পশ্চিম বাংলার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আ পাঠ্য হয়েছে। পুরো কাব্যগ্রন্থটা যখন 'রাত্রির নাইমা' আসে সুবর্ণনগরে, সেটার মূল কারণটাই হচ্ছে সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ছোট আ ছোট না একটা বড় লেখাও আছে যে আমার কবিতা সম্পর্কে যে একই সাথে একই সাথে উত্তর ঔপনিবেশিক আবার একই সাথে পুরাণ মিথের সমন্বয় করতে পেরেছেন এবং পূর্ব বাংলার ভাষাকে আত্মস্থ করে নিজস্ব একটা শৈলী দিতে পেরেছেন। এইসব কারণে হয়তো অন্যরা পছন্দ করে কিংবা অনেকে পছন্দ করে না। কারণ আবার কবিতার যে দুর্বোধ্যতা নিয়ে কথা হচ্ছে, যে কবিতা এত দুর্বোধ্য হবে না হবে কেন? সেটা নিয়ে সেটার আরেকটা পোরশন আসতে পারে। সেখানে হয়তো আমাকেও দায়ী করা হতে পারে যে আ দুর্বোধ্য কিনা। কিন্তু কবিতা তো আসলে সবার জন্য নয়। নয় কি? আপনি তো কবি। হ্যাঁ, আপনিই বলুন যে সবাই কি আপনার কবিতা কি আসলে শ্রমিক শ্রেণীর মানুষ পড়বে? পড়ে আসলে। পড়বে না। আমার কবিতা কিংবা পাবলো নেরুদা একমাত্র শ্রমিক শ্রেণীর মধ্যে ঢুকতে পেরেছিলেন। কিন্তু তিনি এখন টিকে আছেন কিন্তু মূলত আ প্রেমের কবিতায়। ওই যেটা হলো আপনার কবিতায় প্রেমের প্রসঙ্গটা ফিরে আসবো। সেখানে যেহেতু অন্য অনেক প্রসঙ্গ ঢুকে গেছে। যেমন টি.এস. এলিয়ট একটা কথা বলতেন যে, "কোন সমাজের ধ্রুপদী সাহিত্য কি হবে নির্ভর করে ওই সমাজটা কিরকম।" এখন আপনি ঠিক যে শুধু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এ আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন হলো যে আমরা যে জিনিসটা দেখি আপনি কিছু জিনিস আপনি খুলে দিয়েছেন যেগুলো আমি পরে আসতাম। যেমন পাঠকের রুচি তৈরি করার দায়িত্ব হলো শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি, তারপরে হলো সাহিত্য সম্পাদক।
আমি যতদূর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ এবং সাহিত্য এবং নাট্যকলা বিভাগ, যে সাহিত্য সংক্রান্ত যে বিভাগগুলো আছে, কোনো পেশাদার লেখককে কখনো আমন্ত্রণ জানায় না। এমনকি শামসুর রহমানকেও বাংলা বিভাগে এবং ইংরেজি বিভাগে আমন্ত্রণ জানানো হয়নি। এগুলো আমি পাঠ্যচক্রের বিষয়গুলো বলছি। আর সাহিত্য সম্পাদকের বিষয়গুলো হলো, আগে যে সাহিত্য সম্পাদকের সাথে লেখকদের যে একটা পেশাদারি যোগাযোগ ছিল, সেইটা এখন মার খেয়েছে। এটা আমার পর্যবেক্ষণ। আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। আরেকটা হলো যে সাহিত্য সম্পাদনাগুলো আগে যেরকম এই প্রথিতযশা একজন সাহিত্য সম্পাদক, একটা মানে প্রতিষ্ঠান, সম্পাদকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না, এর প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, যেরকম বিচারকের সিদ্ধান্ত। সেখানে হলো আমরা সেই জায়গাটায় মার খেয়েছি। এখন এই থেকে আমাদের বের হয়ে আসার উপায়টা কি? বা আমার সাথে যদি একমত না হয়, তাহলে আমি আপনার কথাও শুনতে চাই যে আমার পর্যবেক্ষণ মিলে গেল কিনা। আপনি এখানে অনেকগুলো প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় না শুধু, এটা আপনি দেখবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় যখন ময়মনসিংহ গীতিকা নিয়ে দীনেশচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সহ গেলেন, এটা নিয়ে হাসাহাসি করলো। কিন্তু একাডেমিয়া একটা একটা নিজস্ব কি বলবো, একটা সংস্কারের মধ্যে, সেটা কুও বলতে পারেন, সুও বলতে পারেন, মধ্য থেকে বেড়ে ওঠে। কিন্তু এখন একাডেমিয়া গুলো ওপেন হয়ে গেছে। আমারটা বলছি আমি, আপনি যেটা বলছেন, যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাহাঙ্গীরনগরের ছাত্র হিসেবে আমি বলছি যে আমি যখন ছাত্র ছিলাম তখনও জাহাঙ্গীরনগরে অনেক বিখ্যাত লোককে নিয়ে আসলাম। ছাত্র অবস্থায় তো আমি সাহিত্য সম্পাদক ছিলাম, তখন কিন্তু পত্রিকার সংখ্যা খুব কম ছিল, কিন্তু তারা স্থান দিয়েছেন। কিন্তু আমাদের যারা আর্ট পৌরে অধ্যাপক ছিলেন, সেই সময় অবশ্য আমার সাথে জাহাঙ্গীরনগরের ওই সম্পর্কটা তৈরি হয়নি। সেলিম আলদিন স্যার যখন ছিলেন, তখন সেলিম আলদিন নাট্যকলায় ছিলেন। এখন এটা আসলে প্রথম হচ্ছে যে এগুলো যদি সম্পর্কের মধ্য থেকে না হয়ে মূল জায়গাতে, যেটা আপনি নাম উল্লেখ করে বললেন যে শামসুর রহমানও ওখানে প্রবেশ করেননি, অথচ এখন তো শামসুর রহমান পাঠ্য, তাদের সবারই পাঠ্য। হ্যাঁ, কিন্তু আমি এখানে এখানে এই উইন্ডো গুলো সব খুলে দেওয়ার চেষ্টা করেছি, দরজাগুলো সব খুলে দেওয়ার চেষ্টা করেছি আমার ইনস্টিটিউটে। বিশেষ করে বলবো বন্ধু তুলনামূলক সংস্কৃতি ইনস্টিটিউট করে প্রথম আমার আহ, আহ, বিষয়টাই হচ্ছে যে বুদ্ধদেব বসু যে কাজটা করেছেন, এবং সেইটার একদম বিপক্ষে বলবো না, সেইটার সম্প্রসারিত রূপও বলবো না, আসলে বিপক্ষেও হয়, যে তিনি আসলে ইউরোকেন্দ্রিক চিন্তাকে প্রাধান্য দিয়ে তার যাদবপুরে তিনি ডিপার্টমেন্ট খুলেছেন তুলনামূলক। আর আমারটা হচ্ছে যে বাংলাকে, যেটা আপনি এখন করছেন, দায়িত্ব নিয়ে বলছি, যে যেটা আনিসুর রহমান করছে সুইডেনে বসে, আমার মতো শামীম রেজা 30 কোটির, হ্যাঁ আমি তরুণ বা এখন লেখক, আমার কবি, আমাকে না ডাকলেও আপনার চলতো। কিন্তু আপনি আরো মানে অন্যকে এই আলোচনার মধ্যে নিতে পারতেন বা পারেন। এইটা এখানে এই উইন্ডো গুলো খোলার দায়িত্ব যাদের, তারা হয়তো খুবই আটপৌরে, কারণ কলোনিয়াল মেন্টালিটির যে শব্দগুলো আমি আগেও বলেছি, যার কারণে তাদেরকে নিচ্ছেন না। আরো একটা ঘটনা আছে, সেটাও সত্য। আমি প্রফেসরদের পক্ষেও একটা কথা বলছি, সেটা হচ্ছে যে একজন লেখককে যদি আপনি টানা 4-5 দিন কথা বলতে দেন, তার কথা কিন্তু একটা সময় মানে ফুরিয়ে যায়। হ্যাঁ, এবং একই কথাই তিনি বলবেন, লেখক। মানে আমি নিজের লেখক সত্ত্বের জায়গা থেকেই বলছি, কারণ আমি এগুলো প্র্যাকটিস করে এখানে দেখেছি। কারণ আমি 10 বছর না, প্রায় আমারও 17 বছর, প্রায় না, পুরো 18 বছরের আমার শিক্ষকতার অভিজ্ঞতা। যদিও মানুষ মানে এমন ভাবে হাইড করা যে আমি শিক্ষক না অন্য কিছু, সেটা ভাবাই মুশকিল। তো সেখানে দেখেছি অধ্যাপকদের পক্ষে, অধ্যাপকরা বলেন যে উনি তো একই কথা দ্বিতীয় দিনই বলেন, কেন আনবো? হুম, শামীম। কিন্তু এটাও সত্য যে তার যে টেক্সট, একজন শামসুর রহমানের কথাই বলছি, যে তার যে বন্দি শিবির থেকে, এইটা তো বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে এই যে মানচিত্র, যতদিন আছে, এটা একটা ন্যাশনালিজমের জায়গা থেকেও যায়, বন্দি শিবির থেকে তার টিকে থাকবে। তো এই কিন্তু এই বন্দি শিবির থেকে ইউরোপিয়ান একজন লোক সেরকমের করে মানে মানে এই এর মধ্যে থেকে পাবে না, কারণ সে তা এই সংস্কৃতি, এই যে যাপিত জীবন এবং সেই সময় দুঃখ কষ্টটা বুঝবে না। বুঝবে তখনই যখন তার কোনো আন্দোলন আবার মানে তৈরি হবে। তখন হয়তো বন্ধু শিবির থেকে তার ভালো লাগতে পারে।
কিন্তু শামসুর রহমান, আপনি শামসুর রহমানের প্রসঙ্গটা খুব ভালো হয়েছে। শামসুর রহমান, রহমান ভাইয়ের একটা সমস্যা ছিল। রহমান ভাই কিন্তু কথা বলতে পারতেন না। আমি বাংলা বিভাগে নিয়ে আসছিলাম। আমরা তখন ছাত্র। রাওয়ান ভাই কিছু জাহাঙ্গীরনগরে। কথা বলা, হ্যাঁ, বলতেন যে তোমরা এখন কথা বলো। তিনি কবিতা পড়তেন, কিন্তু কবিতাও পড়তেন। আমি একসময় যেরকমের কবিতা পড়তাম ওরকম কবিতাও খুব ভালো পড়তেন। ফলে ক্রিয়েটিভ লেখকদের এটা হয়। যেমন ক্রিয়েটিভ লেখক মানে বিশাল অধ্যাপক নয়, ক্রিয়েটিভ লেখক এত পৃথিবী বিখ্যাত আমরা বলছি ১ নাম্বার জীবনানন্দ দাশ, তাকে গুইসাপ স্যার ডাকতেন। কারণ তিনিও ভালো শিক্ষক ছিলেন না। হ্যাঁ, না, তার স্টুডেন্ট থেকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম। বলুন। এখানে হলো যেমন এই আল মাহমুদ একটা কথা বলতেন, যে বলছিলেন একবার, যে একটা সাক্ষাৎকারে, যে আমি চাই না একজন কবি অধ্যাপক হোক। আর এই হুমায়ুন আজাদ একটা কথা বলছিলেন, মানে কথাটার তাৎপর্য একই দিকে যায় কিন্তু বলছেন অন্যভাবে, যে আমার সমস্যা হলো আমি একজন শিক্ষক, শুধু লেখক না। এটা হুমায়ুন আজাদ বলতেন। আর শামসুর রহমানের একটা কথা বলছেন যে এই সাংবাদিকতা হচ্ছে লেখালেখি জাতশত্রু, অথচ নিজে ছিলেন সারা জীবন সাংবাদিক। এবং এটা আবার ব্যাখ্যাও দিচ্ছেন যে কিভাবে রক্ষা করছেন বা কিভাবে রক্ষা করা যায়। এটা একটা পেশাগত একটা সতিনী দ্বন্দ্ব থেকেই যায় লেখালেখির সাথে। এখন এই দ্বন্দ্বের পরেও যে সাহিত্যের এই, অন্যান্য দেশে, শুধু ইউরোপ না বলে অন্যান্য দেশে, অন্যান্য মহাদেশেও, যেমন মেক্সিকো যে সরখানা বিশ্ববিদ্যালয়, ওখানে আমি গিয়েছি। তারপরে হলো সার্বিয়াতে, নেপালে, শ্রীলঙ্কায়, এমনকি ভারতে, যে একটা প্রায়োগিক যোগাযোগ তৈরি হয়। উদাহরণস্বরূপ যেমন এই উপসালা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগে বা তুলনামূলক সাহিত্যে যখন একটা ছাত্র বা শিক্ষক ওই প্রাসঙ্গিক বিষয়ে যখন ওরা পড়ালেখা করবে, শেষের দিকে যখন ওরা একটা প্র্যাকটিক্যাল পেপার বা হাতে কলমের যে কাজটা ওরা উপস্থাপনা করবে, সেখানে একজন হাতে কলমের মানুষের সাথে কথা বলার জন্য তাদেরকে একটা দিতে হয়, প্রস্তাব দিতে হয়, যে আমি অমুক লেখকের সাথে বা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট অনেক গবেষক, কবি বা অনুবাদকের সাথে কথা বলবো। তখন ওইটা সাক্ষাৎকার নিয়ে ওরা একটা উপস্থাপনা দিতে হয়। যে জিনিসগুলো আমি বাংলাদেশে ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে, সেটা আমরা সারা জীবনে হয়ে ওঠেনি আমাদের। আর এখনো যে হচ্ছে বলেও আমি সেই পর্যবেক্ষণ আমার নাই। এর থেকে আমরা কবে আর বেরিয়ে আসবো? আমরা তো স্বাধীন হয়েছি 50 বছর হয়ে গেল। হ্যাঁ, আপনার সুন্দর প্রশ্ন। আপনার প্রশ্ন না শুধু, এটা আমার আক্ষেপই না শুধু, এটা আসলে সত্য। এই সত্যতার জায়গাটা থেকে যদি আমরা না বেরোতে পারি, তাহলে আমাদের আসলে মানসিকতা, আমাদের সংস্কৃতির প্রবৃত্তি বা আমরা যে সংস্কৃতি ধারণ করি বলছি খুব উন্নত, সেটা থেকে আমরা আসলে বিরত থাকবো। এই কুপুমন্ডুকতা শব্দটি এখানে যদি ব্যবহার করি, সেটা খুব খারাপ হয় না। কারণ যদি সংশ্লেষ তৈরি না হয়, লেখক, অধ্যাপক, লেখক, শিল্পী, লেখক, সাধারণ মানুষ, তাহলে এই মানবিকতার সম্পর্ক লেখকরা কি করেন বা এই ইনস্টিটিউট গুলো কি করেন? ইনস্টিটিউট গুলো তো মানবিক সম্পর্কেরই তৈরি করার চেষ্টা করেন। ছাত্রদের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে চান। তো সেই মানবিক লোকগুলোর মধ্যে যদি তারা না নিয়ে আসেন, আমি কিন্তু আ সেমিনার করেই শুধু ক্ষান্ত নই। আপনি শুনলে আরো খুশি হবেন। যে আমার হয়তো ইনস্টিটিউটটার বয়স মাত্র ৩ বছর। কিন্তু আমার ছাত্ররা এবারে ঢাকা লিট ফেস্টে, আমার ছাত্ররা একেবারে, এবং এটা ব্যক্তিগত অর্থায়নে আমার ছাত্ররা সুকুমার বড়ুয়ার উপরে ডকুমেন্টারি করেছে এবং ঢাকা লিট ফেস্টে ১ ঘন্টা দেখিয়েছে। কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড কালচার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটা বঙ্গবন্ধুর মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নামে করা, সেখানে ছাত্ররা, এই ছাত্ররা আবার বামপন্থীরা, তারা বঙ্গবন্ধুকে মানে কিন্তু এই সরকার সম্পর্কে সমালোচনা করতেই পারে। এইটাই তো মানে বিশাল পাওয়া যে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এটাই হ্যাঁ, সৌজন্য। তো এই ছাত্ররা, ছাত্র মানে তারা ফার্স্ট ইয়ারে এসেই আমাকে বলেছিল যে, "স্যার আমি এই ইনস্টিটিউটে, আমি অনেক জায়গায় চান্স পেয়েছি, ইনস্টিটিউটে ভর্তি হতে এসেছি। আপনাকে এই ছাত্রের সাথে পরিচয় করে দিব। হ্যাঁ, জি। শিবলুল হক শোভন। এসেছি, আমি ফিল্ম বানাবো।" আমি সাথে, সাথে বসালাম। তখন সে চান্স পেয়ে গেছে। আমি যদি তাকে বাদও দেই তাহলেও সে বাদ হবে না। বসলো। বসার সাথে, সাথে বললাম, "কি, কি ফিল্ম দেখেছো?" বাংলা। সে আপনার পছন্দের সবগুলোই বলবে। সত্যজিৎ রায় থেকে বুদ্ধদেব দাশগুপ্ত পর্যন্ত, ঋতুপর্ণ থেকে শুরু করে একদম সাম্প্রতিক। বলল। বলার পরে আমাকে বলল যে, আমি বললাম, "ইউরোপ?" বলল, "স্যার রাশিয়া থেকে বলবো। আমার তারকোভস্কি ভীষণ ভালো।" তারপরে সে গদার-টদার নিয়ে যা, যা বলল, ১০-১৫ মিনিটে আমি আপ্লুত হয়ে বললাম যে, "আমি তো খুলেছিলামই এই কারণে।" এবং
সেই সত্যি কথাই হচ্ছে যে সেই ছাত্রের কারণে, যদিও আমার শিক্ষক পাচ্ছি না, সেই ছাত্রের কারণে প্রায় প্রত্যেক ইয়ারই আ এই ছাত্রটি না, শুধু সবার কারণেই এখন প্রত্যেক ইয়ারই এক আ ১০০ মার্কসের আপনার ফিল্ম এবং টেক্সট, যেসব টেক্সট থেকে ফিল্ম হয়েছে কম্পারেটিভ স্টাডি আছে। ইউরোপ, বাংলা, আ আ লাতিন আমেরিকান ফিল্ম, ইভেন আফ্রিকার ফিল্ম আপনার এই সেম্বেন ওসমেনে, তার ফিল্মের সাথে আমাদের এখানকার টেক্সট পড়ানোর লোক নাই। কিন্তু এই যে উইন্ডোটা খুলে দেওয়া, বুঝতে পারতেছি যে এখানে মাঝে মধ্যে যদি দমকা বাতাস আসে, আসতেও পারে। কিন্তু উইন্ডোটা খোলা আছে। এই কাজগুলো যদি আমরা, এবং আপনার স্যারদের দিয়ে এগুলো পাস করিয়েছি। হুম। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন ওই বোর্ডে। মোটামুটি উনি তো একটা মানে অন্য রকমের মানুষ। ফলে পাস করাই নিতে পেরেছি। জি মহিতুল আলম ছিলেন। খুব বিখ্যাত, বিখ্যাত লোকরা ছিলেন। তাদের কাছ থেকে আমি এই সিলেবাস পাস করে নিয়েছি। কিন্তু এখন পড়ানোর যেটা হচ্ছে, ক্রিয়েটিভ লোকদের যখন এনে পড়াই, ২য় দিন পালায় যায়। এটা সত্যি। পালানোর সম্পর্কেও আমি বলব আপনাকে। হ্যাঁ, বলুন প্লিজ। আচ্ছা আমাদের হলো এই আমরা কি ১ ঘন্টা বিরতি নিয়ে আবার আসতে পারি? কারণ আরেকটা সময় বুকিং হ্যাঁ, দেওয়া আছে। স্টুডিও বই হয়ে যাবে। হ্যাঁ। তাহলে আমরা আপনার যত ৫ টা এখানকার সময় হবে, আপনাদের সময় হবে ৯ টা। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ৯ টা। কোনো অসুবিধা না, ৯ টা না। এখন কয়টা ওইখানে বাজে? এখন এখন ৩ টা বাজে ৭টা। তো? আমরা ৪ টার আমাদের সময় এখানে আসতে এখন চাই। ৭টা। ৭ টা তো ৮ টার দিকে আবার। তাহলে আমরা ৮টায় আসবো। হ্যাঁ, ৮ টার দিকে আমি আবার লিংক পাঠাচ্ছি। তা আমরা এখান থেকে আচ্ছা, বাদ আচ্ছা। দেব। হ্যাঁ, হ্যাঁ, ফোন ৮ দিয়ে টার দিকে। জি। অনেক ধন্যবাদ। ঠিক ওকে। হ্যাঁ, ৮ টায় দেখা হচ্ছে। আচ্ছা, ভালো হচ্ছে নাকি মাহবুব? ঠিক আছে? হুম, হুম স্যার ভাল লাগছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে স্যার, ১ ঘন্টা পরে দেখা হচ্ছে। আনিস ভাই ১ ঘন্টা পরে দেখা হচ্ছে। হ্যাঁ, আলোচনায় ছিলাম যে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের পেশাদারি লেখালেখির যে দূরত্ব, সেটা হলো কম দেশেই প্রায় সব দেশেই কম বেশি থাকে। তবে আমাদের দেশের বাস্তবতাটা হলো একবার সুইডেনের সবচেয়ে বড় এবং প্রাচীন পত্রিকা দগেন্স নিহেতার, বাংলা করলে দাঁড়ায় দিনের সংবাদ আর ইংরেজিতে হয় ডেইলি নিউজ। ওটার সম্পাদক আমার বন্ধু অরণ্য রুথ। উনি এখন ৭০ ঊর্ধ্ব, উম, অবসরে চলে গেছেন। উনি একটা জায়গায় আমাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সাথে সুইডেনের সাংস্কৃতিক যে জগৎটা, এটার পার্থক্যটা কি? আমি বললাম যে এটা যদি এক কথায় বলতে বলছিলাম। আমি বললাম যে ইংলিশে যেটা ছিল, উত্তরটা ছিল এরকম: আমাদের আসতে হলো ইনস্টিটিউশনাল লেক, আর সুইডেন হচ্ছে ইনস্টিটিউশনাল ব্লক। তখন পরের প্রশ্ন ছিল যে এর মধ্যে কোনটা ভালো? আমি বললাম যে দুটি হচ্ছে ইকুয়ালি গুড এবং ইকুয়ালি ব্যাড, আর ভালোটা হচ্ছে আসলে দুটোর সমন্বয়, ভারসাম্য থাকা। আমাদের লক্ষ্য হলো যে আমরা ইনস্টিটিউশনাল ব্লক তৈরি করব না, প্রতিষ্ঠান আমাদের বাধা তৈরি হবে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি প্রতিষ্ঠান। আবার আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কার বা প্রাতিষ্ঠানিক উন্নয়ন হবে না, সেটা আমরা চাবো না। সেখানে যেটা সবচেয়ে টি.এস. এলিয়টের একটা কথা ছিল যে সাহিত্য সংস্কৃতি বা শিল্প সংস্কৃতি যদি বেনিয়াদের হাতে চলে যায় তাহলে সর্বনাশ। আমার প্রশ্ন হলো, আমরা কি সেই সর্বনাশের সময় পার করছি ঢাকা শহরে? শামীম ভাই। হ্যাঁ, এটা খুব চমৎকার প্রশ্ন। কিন্তু বেনিয়াদের হাতে গেলে আসলে সাহিত্য সংস্কৃতি কি কখনো বেনিয়াদের হাতে গিয়েছিল? এটা একটা প্রশ্ন। প্রশ্নের বিপরীত প্রশ্ন। তবে একটা জিনিস কিন্তু আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে যে আ আপনার মনে আছে ফেরদৌসির শাহনামা লেখার সময় সুলতানের কাছ থেকে যে চুক্তি হয়েছিল, সে রৌপ্য মুদ্রা দেওয়ায় সব ছিঁড়ে ফিরে ফেলে এসেছিল। তারপর মীর তকি মীর থেকে শুরু করে একেবারে মানে উম আমাদের গালিব পর্যন্ত, গালিবকে এইসব জায়গায় তিরস্কার করার মতো অনেক কাজ আছে, যে তিনি ধবজাদারি ছিলেন হয় সরকারের, না হয় কোনো না কোনো বড় লোকের। এখন আমাদের এখানে যেটা ঘটেছে, বাংলাদেশে তো আসলে আ কারা পিছন থেকে প্যাট্রন করেন, আমি তো ২-৩ টা ফ্যামিলি এবং ২-৩ টা গ্রুপ ছাড়া আর কাউকে দেখি না বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে আপনি এখন জানেন যে ৫,০০০ এর উপরে যারা আ এই প্যাট্রন করে, তাদের চেয়ে আ ৫,০০০ গুণ ব মানে ৫,০০০ যারা, কি বলবো, এটা আগে তো ২২ ফ্যামিলি ছিল, তারা তো একজনও বাঙালি ছিল না। বলছি যে এই যে ৫,০০০ হাজার কোটি টাকার মালিকরা, তারা তো কেউ সাহিত্য-টাহিত্য বোঝে কিংবা এইসব জায়গায় তারা কোনো বিনিয়োগ করছে, এরকমও কিন্তু আমরা খুঁজে পাবো না। ধরেন বেঙ্গল কিংবা জেমকন গ্রুপ, এই দুটো ছাড়া
আর হচ্ছে স্কয়ার লোক ফেস্ট করে। আমি শিল্প সাহিত্যের সবটাই ধরে নিচ্ছি। লোক ফেস্ট করে। ফলে আহ, যেটা ঘটে যে উম, আর কারা প্যাটার্ন করে, এই ৫,০০০-দের মধ্যে যদি একটা বড় অংশ প্রতিযোগিতা করে শিল্প সাহিত্যের পিছনে, শিল্প সাহিত্যের পিছনে যদি তারা বড় ইনভেস্ট করতো, তাহলে কিন্তু সেটার একটা মানে মানও দাঁড়াতো। এবং প্রতিযোগিতা বলছি এই অর্থে যে তারা ইনভেস্ট করবে শিল্প সাহিত্যের জন্য, সংস্কৃতির জন্য, সেটা কিন্তু এখানে হয়নি। কারণ এখানের বেশিরভাগই বেনিয়া কিংবা বেশিরভাগই পুঁজি হচ্ছে এমন মানে প্রথম প্রজন্মের, যারা শিল্প সাহিত্য তো দূরে থাকুক, তারা কর্পোরেট কালচার মানে লুঙ্গি পরে অফিসে এসে কোট টাই পরে বসে আর কি। ফলে দ্বিতীয় প্রজন্ম আসে নাই। তৃতীয় প্রজন্ম যখন আসবে, দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম, তখন হয়তো কিছু শিক্ষা, কিছু মানে সভ্যতা শব্দটা বানানো যাবে না। আহ, এইসব বেনিয়া পুঁজির মধ্য থেকে হয়তো কারো কারো কালচারাল সেট আপটা ভালো হবে, তারা হয়তো বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে তো আমি বিনিয়োগই পাচ্ছি না। হুম। আপনাকে একটা দুঃখের সংবাদও বলতে হচ্ছে, ধরেন ঢাকা লিটফেস্ট যারা করছে, জেমকন গ্রুপ, আমি তাদের সাথে আজকের কাগজে সাথে আমি মানে ছাত্র জীবন থেকে গেছিলাম। ওই আম, যে বেঙ্গল লাইটস বুকস যেটা ছিল, সেটা যিনি দেখতেন, আম, আমাদের সহকর্মী, সে একটা বৃত্তি নিয়ে চলে যাওয়ায় ওই ইয়াটাই বন্ধ হয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? বন্ধ হয়ে গেল মানে ৭ বছর পরে এটাকে অফ করে শুধু ঢাকা ট্রান্সলেশন সেন্টাররা কায়সার হকের আন্ডারে রেখে আরটা বন্ধ করে দিচ্ছে। তো এইটা, এই একটাই শুরু হয়েছিল, একটাই আবার বন্ধ হয়ে গেল। প্রতিযোগিতাও নাই, ইনভেস্টও নাই, কারণ পুরোটা লস। এই যে লস করার জন্য যে একটা শান্তি, যে আমি শিল্প সাহিত্যে কিছু ডোনেশন না, তাদের কাছ থেকে আমি সংস্কৃতি চর্চার জন্য এত বিনিয়োগ করলাম, কোনো রিটার্ন চাচ্ছি না, এইটা তো কেউ বুঝতেও চেষ্টা করে না যে শিল্প সাহিত্য যে মানসিক খোরাক। শুধুমাত্র মানে পেনিসিলিন আবিষ্কার করলেই মানুষ বেঁচে যাবে, কিংবা ড্রাগ দিলেই যে স্বাস্থ্য ঠিক থাকবে, তা তো না। মনের স্বাস্থ্যটা যে দরকার, সেটা তো সংস্কৃতি করে। সেই জিনিসটা আমাদের শাসক শ্রেণীর মধ্যেও বুঝতে সমস্যা হয়। সেই জিনিসটা আমাদের আম, পুঁজি যারা নিয়ন্ত্রণ করে তারা তো বুঝেই না। ১০০-তে ১০০-তে কি বলবো, মানে ওই ৫,০০০-এর মধ্যে ২ জন বুঝে। এবারে হ্যাঁ, এবারে অন্য একটা প্রসঙ্গে আমরা এসে গেছি। এই আপনার কথার সূত্র ধরে, যেমন আগে যেমন অন্যান্য দেশে এবং বাংলাদেশেও একটা ছিল যে রাজনীতিবিদদের সাথে লেখকদের একটা যোগাযোগ ছিল, লেখকের সাথে ছবি নির্মাতার একটা যোগাযোগ ছিল, নাটকে যারা কাজ করবেন তাদের যোগাযোগ ছিল, চিত্র নির্মাতাদের সাথে যোগাযোগ ছিল, যারা ছবি আঁকেন বা যারা ছবি তোলেন, সবার সাথে একটা পারস্পরিক একটা যোগাযোগ ছিল, বিনিময় ছিল, এবং বিনিময়টার সাথে একটা যোগসূত্র ছিল, এবং একটা একটা মানে সমন্বিত জায়গা ছিল। কিন্তু ঢাকা শহরে আমরা দেখি যে অনেক লোক দেখানো কার্যক্রম হয়, কিন্তু ভেতরে যখন একটা উপলব্ধি করি যে সেই যোগাযোগটা নেই। আপনার পর্যবেক্ষণ কি? এটা আপনি মানে আসলে ভীষণ মানে আপনি তীক্ষ্ণ এবং দূরদর্শী একটা কথা বলেছেন। একটা সময় ছিল, সেটার কারণও ছিল হয়তো, যে তখন আমরা নতুন দেশ গড়ার জন্য আহ, সব ধরনের মানুষ একত্রিত হয়েছিলাম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়। কিন্তু তখন নাটকের লোক একজন চিত্রকরকে খুঁজে ফেলে, মানে সেদেরকে একটা মজার জিনিস দেখছিলাম যে আমাদের মাসুক হেলাল বলছেন যে যখন তিনি সেট ডিজাইন করছেন নাটকের, ঢাকা থিয়েটার না বা একটা ইয়ের কথা বলছিলেন, তখন আফজাল ছবি আঁকছেন। হুম, নায়ক আফজাল, তিনি তো চারুকলার লোক। আহ, তারপরে তারা সারা রাত বসে বসে মানে ছবি আঁকছেন। কবি সেলিম আল দিন, মাসুক হেলাল, মানে এই যে নাটক, চিত্রকলা এবং আবার একজন সংগঠক বাচ্চু ভাই, এই যে সমন্বয়গুলো ব্যাপারটা ছিল, সেইটা উঠে যাওয়ার পিছনের কারণ কি? আমাদের অতি আহ, অতি তাড়াতাড়ি আমরা বিখ্যাত হওয়ার, মানে এখন যে প্রজন্ম আসছে, প্রজন্ম তো ৩০ বছরে হয়। আমি ধরেই নিচ্ছি যে ৭০, ৮০, ৯০ একটা প্রজন্ম, আর ৪০, ৫০ এবং ৬০ একটা প্রজন্ম। আমি এই নিয়ে একটা কাজও করছি, যে বাংলা সাহিত্যের ইতিহাস রচনার কাজ, যে দেশ বিভাগের পরে এই যে ৬০ যারা এখনো আম, মানে আমাদের মধ্যে
কর্মতৎপর, যেমন হচ্ছে 60-এর দশকে নির্মলেন্দু গুণ কিংবা হাবিবুল্লাহ সিরাজি, মোহাম্মদ নুরুল হুদা এখনো কর্মতৎপর। কিন্তু এখন দেশ চালাচ্ছেন 70-এর প্রজন্ম। হুম? জি 70, 80 এবং 90 এই মুক্তিযুদ্ধের প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধে তখন 11-এ পড়ে, 9-এ পড়ে, তারা চালাচ্ছে। সেটা মন্ত্রী থেকে শুরু করে অনেক সিনিয়রদের কথা বাদ দিলাম। তো এরা কি এই সমন্বয়টার কথা আসলে কি তখন রাজনীতিবিদরা চিনতেন? কারণ রাজনীতিটা ছিল তখন মানে প্রাইড এর ব্যাপার ছিল, গর্বের ব্যাপার ছিল। যিনি রাজনীতি করছেন তিনি একটা সম্মানের ব্যাপার ছিল। এখন রাজনীতিতে যারা আসছেন, আজকেই আপনি একটা বাংলাদেশের খবর পাবেন যে মানব পাচারের একজন এমপি, সে বিভিন্ন সময় দিগন্ত টিভি মানে মৌলবাদের সাথে যুক্ত ছিল। সে এই প্রগতিশীলের মধ্যে ঢুকে এমপিত্ব পেলেন এবং কত হাজার কোটি টাকার একটা নোট আসলো টেলিভিশনে এখন, যে তিনি গ্রেপ্তার হয়েছেন কুয়েতে। এই ব্যাপারটা তখন ছিল না, কিন্তু ছিল, হয়তো কম ছিল। বঙ্গবন্ধুর সময় আপনি দেখবেন যে যারা একটু দুর্নীতি করছে, আহ, তোফায়েল আহমেদ, সরি, আমাদের বাদে, তাজউদ্দিন আহমেদ বাদে, দেখবেন যে উনি মন্ত্রী পরিষদ থেকে সরাই দিচ্ছেন। মিজানুর রহমানের কথা মনে পড়বে আপনার, যে তিনি তাকে সরাই দিচ্ছেন সাথে সাথে। এই ব্যাপারগুলো এখন আমার মনে হয় আহ, নাই নাই হয়ে গেছে। কারণ সমাজ সমাজ এখন ঘুষখোরকে কিংবা যারা প্রতিপত্তি মানে হচ্ছে অবৈধ টাকা, কালো টাকা দিয়ে কোটি কোটি টাকা অর্জন করে বিদেশে পাচার করছে, সে এখানে কিছু দান খয়রাত করে তাদের কাছ থেকে বাহবা নিচ্ছে, তারাই এখন বোধহয় সমাজটাকে চালাচ্ছে। সমন্বয়ের এই অভাবটা, বিশেষ করে শিল্প সাহিত্যের সাথে রাজনীতির সাথে আপনার শ্রমিক শ্রেণী বা আমাদের শিক্ষক শ্রেণী কিংবা প্রতি পেশাজীবীদের সাথে আর কি, এই সমন্বয়টা একেবারেই নাই। এটা আপনি উপলব্ধি করছেন, আমিও মর্মে মর্মে উপলব্ধি করছি। যেমন আমরা একটু প্রসঙ্গে ফিরে আসি। যেমন লেখালেখি বা সৃজনশীল কর্মকাণ্ড সমাজ, প্রতিষ্ঠান, সরকার, রাষ্ট্রকে তোয়াক্কা করে না, না করেই করে। এবং যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি 50 বছর, এর মধ্যে আমাদের উত্থান পতন হয়েছে, সামরিক শাসন, গণতন্ত্র, এবং বঙ্গবন্ধুর যে সময়টা ছিল, এই বছর বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ। বঙ্গবন্ধুর নিজের যোগাযোগ, যেমন জয়নুল আবেদিনের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ ছিল তার প্রতিষ্ঠান করার ক্ষেত্রে, বা সেক্ষেত্রে তার সরাসরি সহযোগিতা ছিল বা উদ্যোগ ছিল জয়নুলের পক্ষ থেকে এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে। এখানে আবার মান অভিমান ছিল। তারপরে বঙ্গবন্ধুর সত্যজিৎ রায়ের সাথে যোগাযোগ ছিল, এরকম যে। তারপরে জসিমউদ্দিনের সাথে উনি বাংলা একাডেমিতে যখন, আপনাকে আরো সংযোগ করে দিচ্ছি, যে বাংলা একাডেমিতে বললেন যে ওটা তো জসিমউদ্দিনই উদ্বোধন করতে পারেন, ওনাকে তো আমি সম্মান করি, ওটা ওনারই উচিত। তখন বললেন যে না, এখন আপনি নেতা হিসেবে যদি এটা করেন তাহলে পৃথিবী জানতে পারবে, কারণ আপনার যাওয়া, আর জসিমউদ্দিন সাহেবও চান যে আপনি যান। এই যে সংযোগটা, এবং তিনি এগুলো আমরা এখন তো লিখিত পাই। এখন হচ্ছে যে সবকিছুর উদ্বোধন করেন হচ্ছে আমার পাড়ার নেতা। হ্যাঁ, ফলে বলুন বলুন আপনি বলুন। না, এখন বঙ্গবন্ধু আরেকটা জিনিস ঘটনা ছিল, যেমন 74 সালে যখন ওনাকে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধনে দাওয়াত দেওয়া হলো, তখন দাওয়াত দেওয়ার আগে উনি বললেন যে যেতে পারি একটা শর্ত, যদি জয়নুল আবেদিন এবং আব্দুল মতিন চৌধুরী যদি যান। মানে আব্দুল মতিন চৌধুরী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আর জয়নুল আবেদিন তো বিখ্যাত চিত্রশিল্পী। তো ওনারা দুইজন যদি যায় তাহলে আমি যেতে পারি। তখন ওনারা দুজন তো অবশ্যই যাবেন, বঙ্গবন্ধু রাজি হয়েছেন তো ওইখানে যেতে। ওনারা ছিলেন অতিথি, বঙ্গবন্ধু অতিথি। সেই জায়গা এখন হলো যে দৃষ্টিভঙ্গি জায়গাটা কি। যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমির বইমেলা উদ্বোধনে উনি নিজে বললেন যে বাংলা একাডেমির যে পুরস্কারের অর্থমান, এটা কোনো টাকা না, টাকা আরো বাড়ানো উচিত। হুবহু কথাটা কিভাবে বলছিল সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। মানে তার তাৎপর্য করলে এটুকু দাঁড়ায় যে বাংলা একাডেমির পুরস্কারের মান বাড়ানো উচিত। এই কথাটা উনি ঘোষণা দিয়েছেন, বছর 2 হয়ে গেছে। এর মধ্যে কিন্তু বাংলা একাডেমি পুরস্কার নিয়ে কোনো মানে পরিবর্তন হয়নি। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এত বড় একটা সবুজ সংকেত দেওয়ার পরেও কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি কোনো তরফ থেকে। এখন প্রশ্নটা হলো যে আগে যেমন বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার পরে ওই লেখককে নিয়ে পত্রিকাগুলোতে সাক্ষাৎকার হতো, বই নিয়ে আলোচনা হতো,
তারপরে এটা নিয়ে বছরব্যাপী চলতো। এটা একটা আমরা ছোট সময় দেখে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা জানতাম তখন মফস্বল থেকে, গ্রাম থেকে বাংলা একাডেমি পুরস্কার পেল, এবং পাঠ্যপুস্তকে আমরা যখন লেখকের জীবনী পড়তাম যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন অত সালে। তারপরে হলো যে এই যে আমরা, আপনি বললেন যে 30 বছরে একটা প্রজন্ম তৈরি হয়, আপনাদের প্রজন্ম এখন 50-এ এসে গেছে। আমরা যদি আগের প্রজন্মের দিকে দেখি, বেশিরভাগই 30 থেকে 40-এর কোঠায় বাংলা একাডেমি পুরস্কার পেয়ে গেছে। এখন এই যে একটা প্রজন্মকে উপেক্ষিত করা হলো, সাহিত্য পত্রিকা সম্পাদক, আপনি বললেন সাহিত্যের সম্পাদকের কাজ হলো বা সাহিত্য পত্রিকার কাজ হলো পাঠকের রুচি তৈরি করা। আরেকটা কাজ হলো যে প্রতিভাকে চিনিয়ে দেওয়া বা নতুন প্রতিভাকে আবিষ্কার করা। যেমন আয়ারল্যান্ডের ডাবলিনের একটা ঐতিহ্য হলো যে ওইখানকার নাটকগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়, কোন নাটক, কোন থিয়েটার নতুন নাট্যকার, নতুন নির্দেশক, নতুন অভিনেতা অভিনেত্রী উপহার দিল। এটা হলো প্রতিযোগিতা। পক্ষান্তরে আমাদের যারা আমাদের তো ওইভাবে নাটকের জায়গাটা দাঁড়াই নাই, যারা করেন হলো যে ওই পশ্চিমা নাটকগুলো অনুবাদ করে আপনি ধরেন 500তম শো, 1000 শো, 3000 শো প্রদর্শনী এগুলো করছে। আর এটা হলো একটা দিক। আর একটা হলো যে সাহিত্য সম্পাদকগুলো ধরেন হ্যারি পটারের লেখিকা হাসি দিল কাশি দিল, সেটা হলো আমাদের পত্রিকার খবর হবেই হবে। কিন্তু আমাদের যে শামসুর রহমানের কথাই বলি, শামসুর রহমান কি লিখলো যিনি যখন জীবিত ছিলেন? শামসুর রহমানের চেয়ে বড় লেখক তো আমাদের জীবদ্দশায় আমরা দেখি নাই। কারণ ওনার জীবন কিভাবে চলছে, উনি কি লিখছেন, কি করছেন, সেই খবর কিন্তু আমরা পাইনি। এই জায়গাগুলো কারা তৈরি করে দিবে? যেটা আমি বলছিলাম যে রুচির ব্যাপার। আর আপনি হ্যারি পটার মানে একটা একটা করে আমি প্রশ্নের উত্তরে আসছি। সেটা হচ্ছে যে বাংলা একাডেমির পুরস্কার, বাংলা একাডেমির পুরস্কার কিন্তু 20 বছর আগেও নষ্ট হয়ে যাওয়ার গল্পগুলো বলি, যে যখন আহ, গণতন্ত্র আসলো সেখানে এরকমের পুরস্কার প্রাপ্ত আছেন যে অমুকের দুলাভাই তিনি পুরস্কার পেলেন। 91 থেকে 95-এর মধ্যে এরকমের পুরস্কার হয়েছে। হ্যাঁ, যেমন ইমদাদুল্লাহ মিলন ভাইয়ের একজন আত্মীয় কানাডায় থাকেন, কি কি নাম, কি সে পুরস্কার পেয়েছে সেটা আমরাও বুঝতে পারছি না। এটা কিন্তু প্রায় আমাদের জৈবনের একেবারে টক ডোবারের সময় পেলেন। এই রকমের আহ, বাংলা একাডেমির পুরস্কার মাঝে মধ্যেই এরকমের নিচু মানে চলে গেছে। এখন যেটা হয়েছে, এখন হচ্ছে যে সবচেয়ে বেশি বয়স্কার, তার কি লেখা, কন্ট্রিবিউশন, ধরেন একটা কবিতাও আপনার মনে নাই কোনোদিনই, লিখে যাবেন। ওই যে প্রাথমিকভাবে যিনি বয়সে মানে জন্মের শুরু থেকে না, ঠিক যখন তিনি বুদ্ধি হয়েছে, যেই রকমের ছন্দ আর ইয়াতে কবিতা লিখতেন, যেটাকে আমরা প্রাথমিক পর্যায়ে বলি, এবং শেষ জীবন পর্যন্ত ওই প্রাথমিক পর্যায়ের কবি তিনি ভাবছেন যে বিশাল কবি তিনি। আহ হয়তো সম্পাদক তাকে বারবার রিজেক্ট করেছে, এখন বয়স হিসেবে করে ছাপে, তারা এখন পুরস্কার পাচ্ছে। পুরস্কারের মানটা তো হওয়া উচিত ছিল লেখার উপরে। এখন সেইটা বিবেচনা কারা করবেন? আপনার আবার শিক্ষকরাই আছেন, কিন্তু তারা মানটাও বুঝেন। তারপরও তারা এই দয়া দাক্ষিণ্য দেখাতে গিয়ে যেটা হলো, পুরো এইটা নোবেলেও ঘটেছে, কিন্তু সেটা নোবেলে ঘটেছে বেশিরভাগ না, খুব কম। ধরেন এত মানে 500-600 কোটি লোকের মধ্যে 220টা দেশ বা 219টা 13টা দেশ বা 14টা দেশের মধ্যে থেকে বাছাই করে হয়তো 100 লোকের মধ্যে 98তম লোকটাকে যখন দেয়, তখন নোবেল নিয়ে খুব গালাগালি হয়। যেমন এখনো মিলান কুন্ডেরা জীবিত আছে। এই কয়েকদিন আগে দেখলাম নিকানোর পাররা 100 উপর বয়সে গিয়ে মারা গেলেন। এদেরকে কখনো মানে নোবেল কমিটি মাথায় আনলো না, কিংবা মিলান কুন্ডেরাকে না দেওয়া এক ধরনের পাপ, অভিশাপ। না, এটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, যে বাংলাদেশের এই পুরস্কারটা কি হলো, কেউ আপনার আমার শিক্ষককে নিয়ে বারবার বিভিন্ন অনুষ্ঠানে খাওয়ালো, কিংবা প্রধান অতিথি করলো, কিংবা বিদেশে সফর করায় নিয়ে আসলো। তিনি লেখেন কি রকমের লেখেন, তৃতীয় শ্রেণীর কবিতা লেখেন। সেটাকেও এবার মাত করে দিল হচ্ছে স্বাধীনতা পুরস্কার আর 21শে পুরস্কারে। মাত করে দিল যে ধরেন গ্রামের একটা লোক, তিনি হয়তো কথায় কথায় কবিতার মতো করে বলে, সেই রকমের একজন কবিকে আসাদ মান্নান ভাই, কবি আসাদ মান্নান ভাই এদের ব্যাচের একজন এডিশনাল সেক্রেটারি হয়ে রিটায়ারমেন্টে গেছে, তাকে স্বাধীনতা পুরস্কার দিল কি সাহিত্যে, তাও কার সাথে? শিকদার আমিনুল হকের সাথে। পরে এটা
ঊর্ধ্ব হয়েছে আমাদের সমালোচনায়, আলোচনায়, কিংবা প্রধানমন্ত্রীকে বোঝাতে চেষ্টা করছে, এইটার পিছনে কারা থাকে? সব কি প্রধানমন্ত্রী করবে? তাহলে আমার দায়িত্বটা কি? আমি এই বঙ্গবন্ধু ইনস্টিটিউট করলাম, এখানে কি এসে প্রধানমন্ত্রী খবর নিবে যে আমি কাকে মানে কিভাবে ক্লাস নিচ্ছি, কিভাবে? তাহলে তো ওনার 18 কোটি, তাহলে ঈশ্বরের মতো ওনার ক্ষমতা দরকার। আমাদের যে কোনো কিছু দায়ও প্রধানমন্ত্রীর, যে কোনো কিছু হলো প্রধানমন্ত্রী, এটা কোনো কথা হতে পারে না। আমার দায়িত্বটুকু যদি আমি পালন করি, তাহলে আজকে বাংলা একাডেমির অবস্থাটা ওরকমের হবে না, আমার ইনস্টিটিউটের অবস্থা ওরকমের হবে না। ফলে দায়িত্বটা কি সেইটাই আপনি প্রশ্ন করেছেন পরের জায়গায়, যে শামসুর রহমান সাহিত্য সম্পাদকদের দায়িত্ব এই মুহূর্তে, এই এই বিশেষ করে করোনা কাল হওয়ার পরে কিন্তু পৃথিবীটা করোনা উত্তর পৃথিবী হয়ে যাবে, যেটা হচ্ছে আপনার মনে আছে ফ্রান্স ফানো কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর, কিংবা আলজেরিয়ার যুদ্ধের পরে যেভাবে তারা উঠে আসলো এবং তথ্য চলে আসলো কেস স্টাডির মাধ্যমে। এইবারের করোনা উত্তরও পৃথিবীটা আলাদা রকমের হয়ে যাবে। আজকে যে আপনার সাথে আমি কাজ করছি জুমে, এইটা কিন্তু চলমান যে পৃথিবীটা ছিল সেটা কিন্তু থাকলে সব মানে আপনার মাথায় আসতো কিনা চিন্তা, কিংবা আমার মাথায় আসতো কিনা আমি জানি না। এটা এই যে তাৎপর্য লাইভ করা হচ্ছে, মিডিয়া মিডিয়া এখন ভেঙে গেছে। মিডিয়া এখন যেটাকে আপনার উত্তরাধুনিক চর্চার জায়গা থেকে একসময় দেরিদারা যে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছিলেন, যে তত্ত্ব নিয়ে অনেক কথা হয়েছিল, আবার ওটা চলেও গেছে, এবার উত্তর উপনিবেশিক তত্ত্ব চলে আসছে, সাবল্টান আসছে, অনেক তত্ত্ব আসে। এখন যে জিনিস আসবে, এখনো আবার তত্ত্ব আসবে, সেটা ইউরোপ থেকে না এসে আমার দেশের যদি কোনো তত্ত্ব থাকে, যে এখন আসলে মিডিয়া কাদেরকে দেখে। এখন আমরা কি করছি, লাইভ করছি। আপনি ভাবেন আমার আমি যার সাথে আমার শ্রদ্ধেয়, কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, এর আগে তো আমরা সিনেমা বলতে যা বুঝতাম সেগুলো তো আসলে উত্তম সুচিত্রা আর শাবানা আর কবুরিয়ার রাজ্জাকের সিনেমা ছাড়া তো বুঝি নাই বাচ্চাকালে। কারণ আমাদেরকে সেই বোধ কিংবা সেই রুচি তৈরি করে দেওয়া হয় না। এখন আমি যখন আমরা শুনছিলাম কবি অধ্যাপক শামীম রেজার প্রাণবন্ত পর্যবেক্ষণ আমাদের সাহিত্য সংস্কৃতির বিভিন্ন ভালো দিক এবং ব্যত্যয়গত দিক। আর এখন আমরা কবি শামীম রেজার কিছু কবিতা বাংলায় শুনবো, আর একই কবিতার ইংরেজি অনুবাদ পড়বেন অনুবাদক মাহবুব সিদ্দিকী। এরপরে আমরা সুইডিশ অনুবাদও এর সাথে যোগ করে দেব। শামীম ভাই। অনেক ধন্যবাদ কবি আনিসুর রহমান। আমি হৃদয় লিপির প্রথম কবিতাটি পড়ছি। কবিতার শিরোনাম প্রেমিক প্রেমিকাদের বলি। আগুন নিয়েই খেলি, খেলতে খেলতে কত পুড়ি মন, ঘুমের ভেতর কারা জেব্রা রক্ত ঢুকায় শরীরে। তুমি কি জানো ও মন, দেশলাই জ্বালিয়েছ কখন? ইচ্ছা করে দৌড়ে যাই তোমার ভূমি থেকে প্রান্তরে, তোমার কফিতে চুমু, এবছর বৃষ্টি হবে খুব। তোর মনকে কখনো দুর্গম দুর্গদ্বার মনে হয়? আমাদের স্বর্গ এই দেখো স্যানিটেরিয়ামে চুপ। ভিতরে ঢুকতে গিয়ে গলিতে থেমে যায় সময়, জোছনার পায়ে চুমু খেয়ে তোকে ভাবি বিস্ময়। পুরনো বুট জুতার মধ্যে জন্মেছে সাদা ইঁদুর, ভিখেরি মতো রহস্যহীন কেন করি অভিনয়। মগজে বেঁধেছে বাসা কলোনির কতিপয় চতুর, অন্তর দিয়েই বলি প্রেমিক প্রেমিকাদের শোনো, ঠোঁট যে ঠোঁটকে বিশ্বাস করে না কখনো কখনো। যে হৃদয় হারিয়েছে, দ্বিতীয় কবিতা, হৃদয় লিপি থেকে পড়ছি। দুঃখ জাগানিয়া নারী তুমি আলোর দুয়ার খোলো, হৃদয়ে বুইনাছি বীজ তোমার জীবন প্রতিমায়। ভেতরে লুকানো অপমৃত্যুর দায় কে নেবে বলো? মাটি জলে নয়, আছে শিকড় লুকানো যে হৃদয়। কাদের নন্দনে খুঁজে পাবো নতুন যুগের মাপ, সাধারণ চোখে খুঁজো না গো তুমি নির্জনতার আলো। খোয়ানো প্রেমের রণে এঁকেছ হৃদয়ের সন্তাপ, পারদ মতো হৃদয় আবেগ ওঠানামা করা ভালো। ভুলে গেছি অন্তহীন যুদ্ধে সেই প্রিয়তমার নাম,
সূর্যের মতো ডালিয়া হাসে বুকের ওপর পাশে, রতিকালে কার দেহ ভাসে, কাকে করি প্রণাম, হারানো জলের মনে প্রদাহ প্রবাহ হয়ে ভাসে, যেই হৃদয় হারিয়েছে সেই পেয়েছে শাশ্বতের খোঁজ, পৃথিবীতে এমন লোকসানে লাভ জোটে রোজ রোজ। সম্ভবত আহ সম্ভবত কে প্রথম তোমার ঠোঁটে, একটু মাহবুবকে জিজ্ঞেস করি। মাহবুব, 8 নাম্বার কবিতাটা? হ্যাঁ, 8 নম্বর। হৃদয় লিপির 8 নাম্বার কবিতা পড়ছি। যেই বয়সে তোমার ঠোঁটে শরাব খুঁজবে কবি, রূপের বর্ণনাকালে চুপ করে কেন থাকো নারী, সেই বয়সে মনের জেলে আঁকো ধর্ম যুদ্ধ ছবি, মন ও দেহের রূপের বর্ণনা না দিয়ে কি পারি, তোমার নাভির নিচে ত্রিকোণ যে লবণের নদী, কেন তুমি ঢাকো লজ্জায় অমন কারুশিল্প দ্বীপ, মধুকর নামতে গিয়ে নন্দন ভুলে যায় যদি, চেয়ে দেখো সবর অলক্ষ্যে আমি জ্বেলেছি প্রদীপ, ঈর্ষা হয় কে প্রথম তোমার ঠোঁটে দিয়াছে চুমু, ঘোড়ার উদ্ভ্রান্ত খুরে লেপে আছে যুদ্ধের সুর, তাকে পেলে ডুয়েল লড়ে তোকে নিয়ে মাতাল হবু, আবাবিল পাখি নাই মুক্তিকামী মেধাবী দুপুর, তুমি থেকে তোমার ভিতরে জন্ম কজন তুমি, আমি যাকে ভালোবাসি আসলে সে অন্য কেউ ভিতরে অধীর। ধন্যবাদ। চমৎকার, ধন্যবাদ মাহবুব ভাই। এবার আমরা ইংরেজি অনুবাদ শুনবো। Thank you, Anish bhai, and grateful to the poet for choosing me. I'm not taking time. I'm directly going to the translation. But first of all, I would like to say that I'm not very good at recitation. Okay, so the first one, the poet recited, that was in Bangla, it was called Premik Premikader Boli, and I have translated it as To the Lovers. I play with fire, thus burn 1,000 minds. Blood zebra is injected in my body during sleep. Do you know, oh mine, when was the match lighted? I wish I could run through your land to the ground. I wish I could kiss your coffee cup. It will rain much this year. Sometimes your soul seems to be an impassable fort gate. These our heaven keeps quiet in sanatorium. Time stops while attempting to go inside. Kissing on the moonbeam's feet, I find you a puzzle. White mouse grows in old boots. I don't know why I act like a riddleless beggar. Some clavers from colony have made abode in my brain. I declare from the heart, ye lovers, listen to me. Sometimes lips may not be really faithful to the lips. Thank you. This was the first poem. Now I'm going for the second one. This is named as The Heartbroken One. Okay. Oh, grief giver girl, open the gate of light. I've sowed your love in my heart. Will take the responsibility of self murder inside. Love spreads roots not in earth or water, but in heart. In which garden can I find the modern trends? Don't look for the light of solitude with ordinary eyes. You have given me lamentation in the battle of lost love. Mercury like ups and downs of emotion is a good thing. I forgot the name of the beloved in the endless battle. Sunlight dahlia loves on the bosom, whom I meet, whereas whom I recall during the intercourses. Pain floats away in the lost tears. Only a heartbroken one has found the trace of eternity.
and the earth becomes enriched every day only because of these laws. Uh, so now I'm going for the third poem that was recited by the poet himself. Uh, I'm taking some time because it's No problem. composed in my laptop. Just okay, fine. So the third one is titled as "Who Kissed You First?" You are at the age supposed to be looked at for wine in the lips. Why do you keep silent while beauty is being praised? You're thinking about religion at that very age. I can't help praising your body and soul. The triangular salt river remains beneath your navel. Why do you, being shy, hide such an artistic island? What if the admirer misses the right path? Look, I've lighted a lamp furtively. I envy who kissed your lips first. Charred hooves still recall the kettle drums of battles. I'll defeat him in duel and enjoy with you. No abable bird is here with me in such a revolting noon. How many of you have been born from you? I love the you that excited within. Thank you very much. অনেক ধন্যবাদ। এবার শামীম ভাইয়ের সঙ্গে আলাপে ফিরে আসি। যে জায়গায় আমরা ছিলাম, উনি বলছিলেন যে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় বয়স ধরে উপর থেকে, এবং একই প্রবণতা আমরা লক্ষ্য করি সাহিত্য পাতাগুলোতেও। এবং সাহিত্য পাতাগুলোর ক্ষেত্রে বিশেষে আমরা দেখি যে অনেকটা প্রটোকল মেনে সাহিত্য পাতাগুলো সাজানো হয়। বয়োজ্যেষ্ঠ বা পদের দিক থেকে কে বড়, সচিব কবিতার এক ধরনের উপস্থাপনা, আবার বিচারপতি কবিতার এক ধরনের উপস্থাপনা। আমি নির্দিষ্ট করেই বলতে পারি, যেমন প্রথম আলো পত্রিকায় দীর্ঘদিন ধারাবাহিকভাবে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কবিতা ছাপানো হয়েছে। পাঠক হিসেবে খুবই কবিতা হিসেবে মেনে নেওয়া কঠিন, সত্য বলতে দ্বিধা করি না। প্রথম আলো এই কাজটি করেছে, এবং এই প্রথম আলো বড় পত্রিকা, এই জন্য প্রথম আলোর কথাই বললাম, ছোটগুলোর কথা না বললাম। এই যে একটা প্রবণতা তৈরি হয়েছে। আরেকটা জিনিস হলো যে শুধু পুরস্কারের ক্ষেত্রে না, সাহিত্য পাতার ক্ষেত্রে না, যেমন সুইডিশ একাডেমি বা এই মানের অন্য দেশের একাডেমিগুলো যারা নির্বাহী পদে আসেন, তাদের বয়স হলো 40 থেকে 50-এর কোঠায়। এখন যিনি সুইডিশ একাডেমির সেক্রেটারি আছেন, ওনার বয়স 44 বা 45। এর আগে যিনি ছিলেন সরাদা নিউজ, ওনার বয়স 50-এর কোঠায়, 40 থেকে 50-এর কোঠায় ছিল। আর সুইডিশ একাডেমির একটা নিয়ম হলো যে 70 যখন বয়স হয়ে যাবে তখন ইনি ছেড়ে দিবেন, আরেকজন আসবেন। আর আমাদের ঐতিহ্য দাঁড়িয়ে গেছে যে 70 বয়স হইলে তাহলে ওই পদে যাবেন আর কি, 70 হইতে হবে আর কি। এর থেকে আমাদের বেরিয়ে আসবে। তাহলে আমাদের তরুণদের জায়গাগুলো কোথায়? আমরা তো বক্তৃতায় বা নীতি কথায় অনেক তরুণ বলি, তরুণ নীতি কোথায় আসবে? আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হলো 71-এ, বঙ্গবন্ধুর বয়স ছিল 51 বছর বয়স। 1913 সালে রবীন্দ্রনাথের বয়স ছিল 52। শামীম ভাইয়ের বয়স এখন 50, বা শামীম ভাইয়ের প্রজন্মের এরকম অনেকে। তাহলে আমাদের কি, তাহলে মানে আমাদের দ্বারা কিছু হচ্ছে না, বা এই প্রজন্মগুলো থেকে কিছু হচ্ছে না, নাকি প্রজন্মগুলোকে বাতিলের জায়গায় নিয়ে যাচ্ছি আমরা? আপনার পর্যবেক্ষণ কি? না, এটা খুব ভালো প্রশ্ন। এখন মেধার বিচার হচ্ছে না বয়সের বিচার হচ্ছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনার। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে কার্যক্ষম মানুষ কখন থাকে, ক্রিয়েটিভ কাজগুলো মানুষের সবসময় আপনি দেখবেন যে দুই একজন বাবা, আমি বাংলা সাহিত্যের উদাহরণ দিয়ে ধরছি, বিশ্ব সাহিত্যের জায়গাগুলো ধরতে পারবো, কথা বলবো যে আপনার শ্রেষ্ঠ লেখাগুলো মানুষ কখন লেখে। দেখবেন যে 30 থেকে 50, দুই একজন এক্সেপশন, যারা ধরেন আমাদের আবুল হাসানের মতো 27ই মরে গেছেন, হ্যাঁ, কিংবা র্যাবোর মতো, এদের কথা এক্সেপশন, কোনো এক্সাম্পল নয়। কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে, সাহিত্যের ইতিহাস বলছে, বাংলা সাহিত্যের ইতিহাসও দেখবেন যে 50 ঊর্ধ্ব 1-2 জন লেখক ভালো লেখা লিখেছেন। তার মধ্যে কবিদের মধ্যে আমরা দেখতে পাই যে যত বয়স বেড়েছে তত ভালো লিখেছে অরুণ মিত্র।
আর উপন্যাসিকদের শুরুই করেছেন একজন 52 বছর দিয়ে, তিনি নাম হচ্ছেন আমাদের সতীনাথ ভাদুরী। এছাড়া আর খুব ভালো লেখা আপনি শেষ বয়স দিকে পাবেন না। খুব কাছাকাছি হয়তো শঙ্খ ঘোষ তার লেভেলটা মেনটেন করে যাচ্ছেন, কিন্তু আপনি জয় গোস্বামীতেও এখন আর পাবেন না তার সেই শ্রেষ্ঠত্ব জায়গা। আর আমাদের এখানেও আল মাহমুদকেও আপনি দেখবেন যে শেষ দিকে আমরা নষ্ট পচা সাহসী বলে দিচ্ছি, কারণ তার উদ্ভ্রান্ত ধর্মচিন্তার কারণে তার যে সেই মানবিক বোধ থেকে তিনি একটা সম্প্রদায়ের প্রতি একনিষ্ঠ হওয়ার ফল, তার কবিতাগুলো আর আমরা পড়ছি না। ফলে আপনি দেখবেন যে কাজগুলো হচ্ছে এই 30 থেকে 50, 55, 60 এর মধ্যে। কারণ মানে এটা বলা হচ্ছে যে আসলে জেনেটিক্যাল পাওয়ার বা তার যে জৈবনের শক্তিটা এর পরে আসলে অন্য মৃত্যু ভীতি বা পারা হয় নাই, পৃথিবীতে ঘটে নাই। আপনি 37 বছরে 100 ইয়ার্স অফ সলিটিউড লিখছেন একজন মার্কেস, কিংবা আমাদের দেবেশ রায় তিস্তা পারের বৃত্তান্ত লিখছেন ঠিক এই কাছাকাছি বয়সের মধ্যে। তারপরে আপনি ভালো ভালো কাজগুলোই এই সময়। তো ভালো কাজের সাথে আপনি সচিবদের ব্যাপারগুলো যেটা বললাম যে এই যে ক্লার্ক বা সচিব, তারা এখন রাষ্ট্রের প্রধান। আপনি যে সচিব এবং বিচারপতিদের কথা বললেন, এখন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ করে আহ সাহিত্য পাতাগুলো কোনো কিছুই নির্ণয় করতে পারে না। আমাদের যে সময়টা ছিল, সেই সময় সাহিত্য সম্পাদকদের যে অবস্থানটা ছিল, তাদের যে আমাদের সময় বলছি যে আমরা যখন সাহিত্য সম্পাদনা করেছি কিংবা লেখকরা যখন তাদের লেখার জন্য, সে সময় কাকে দেখি নাই। আমাকে প্রতিদিন সকালে শামসুর রহমান ফোন করতেন। আপনি এখনো টিয়া জীবিত আছে, টিয়া রহমান। আমি ফোনটা তুলে রাখতাম, কারণ 5টা পর্যন্ত আমি হচ্ছে লেখাপড়া করতাম। 6টা বিয়ে করি নাই, করি নাই। এরপরে হচ্ছে রহমান ভাই যদি 5:30 6টায় ফোন করে, আমার ১ম দিকে খুবই ভালো লাগতো, পরে তুলে রাখতাম। পরে আমি নিজে আবার ফোন দিতাম। বলতো যে সকাল বেলাটা যদি তোমার সাথে কথা বলে কাজ করি তাহলে আমার লেখা ভালো হয়, বলা ভালো। এটা ছিল দীর্ঘ মারা যাওয়ার আগ পর্যন্ত। মানে এর আগে ছিল রহমান ভাই কারো না কারো উপরে ভর করতেন তরুণদের। এর আগে কারো অনেকের নাম আপনি জেনে থাকবেন। আমাকে বই উৎসর্গ করলেন। এই বয়সটা হচ্ছে তার রিপিটিশনের বয়স। কারণ না লিখলে থাকতে পারে না। ভালো লেখা এই সময়ে পর্বে আপনি শামসুর রহমানের দেখবেন না। 60 থেকে এই ৭৪ ৭৫ বছর, যে ৭৬ যখন বেঁচে ছিলেন যতটুকু টাইম, যে বয়সটা, এই সময় ভালো লেখা বলতে চর্চার মধ্যে তাকে খারাপ লেখা, খারাপ ও উচ্ছিষ্ট এইসব বলার কোনো মানে নাই। কারণ একটা লোক কাজটাই জানে এইটা। সে তার জৈবনে যা দিয়েছে বাংলা সাহিত্যকে, সেইটা নিয়েই থাকুক না। ওই সময় তিনি নিয়মিত একটা চর্চার ফলে হয় কি, এরকমের শামসুর রহমানরা তো কালে কালে জন্মায় না। ফলে বুড়োদের লেখা নিয়মিতই যে উচ্ছিষ্ট লেখা ছাপতে হবে এমন কোনো কথা নেই। আর এখন যেটা হচ্ছে, এখন মিডিয়াটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনি বাংলাদেশ না, টোটাল পৃথিবীর লিখিত যে মিডিয়া, মানে পত্রিকা যেটাকে আমরা বলছি, সেটা প্রায় মানে উঠে যাওয়ার অবস্থায় চলে গেছে। বাংলাদেশের পত্রিকার অবস্থা খুবই খারাপ। যে নামটি আপনি নিলেন 'প্রথম আলো', তার অবস্থাও খুবই খারাপ। কারণ এখন অনলাইনে সাহিত্য পাতা সম্পাদনা বা অনলাইন কেন্দ্রিকও দেখবেন। সহজ কথাই আপনাকে বলি। ধরেন আপনি আমাকে একটা কবিতা পড়িয়ে শুনতে, যে আপনি আমার বন্ধু, শুনতে যে ভালো লাগাটা আপনার লাগবে, সেইটা আপনি একজন আ ওই রকমের সাহিত্য সম্পাদক যে হয়তো আপনার মনে বিবেচনায় যে কবিতাও বোঝে না, কিছুই বোঝে না, খালি চাকরিটা করে, তারটা কিন্তু ভালো লাগবে না। ফলে হয় কি যে লোকটাকে, সাহিত্য সম্পাদক কি আহসান হাবীব না সাহিত্য সম্পাদক সাগরময় ঘোষ, কার হাতে এখনো দেখবেন যে মানুষ আহসান হাবীবের কথা বলছেন, সমস্ত লেখকরা প্রতিদিন। ওই যে ওদিনকে মাসুদুজ্জামান বলছেন, মাসুদুজ্জামান প্রায় 70-এর কাছাকাছি বয়স, দেখতে ওরকমের ইয়াং মনে হয়। তিনি বলছেন যে যখন হাবিব ভাইয়ের রুমে ঢুকছে, সেই যে একটা দুরু দুরু পায়ে সাহিত্য সম্পাদকের কাছে যাওয়া, তিনি ২টা ছন্দ ঠিক করে দিচ্ছেন, বলছেন এই কবিতাটা তুমি আর একটা কবিতা আমাকে দাও, এইটা তোমার দরকার নেই। সেই জায়গাটা উঠে গেছে। এখন প্রত্যেকেই একজন সম্পাদক হয়ে দাঁড়িয়েছে। যে লিখতে পারে না, যে ছন্দ জানে না, না ছন্দই শুধু নয়, যে কবিতার বোধ সম্পর্কে, কবিতা কি সেই সম্পর্কে জানে না, সেও একটা পোস্ট দিয়ে বলে, মানে সামনে হয়তো সামনে পিছে কবি হিসেবে স্বীকৃত চান। এটা একটা যেমন প্রবলেম, তেমন আবার
ভালো দিকও আছে। ভালো দিক হচ্ছে এর সাহিত্যের যেমন এখন ক্রিয়েটিভ রাইটিং হয়েছে পৃথিবীব্যাপী। আমরা হয়তো কোর্স রেখেছি, হয়তো ডিপার্টমেন্ট নাই। কিন্তু ক্রিয়েটিভ রাইটিং যে দেখলাম যে ভালো, ভালো কাজ হয়। কিন্তু প্রজেক্ট করে আর যাই হোক ভালো লেখা হয় না। এখনো আমরা বিশ্বাসের মধ্যে আনতে পারি না। সেটা হয়তো যিনি লেখক তিনি আ একটা পরম্পরার মধ্যে মানে প্রজেক্টের একটা সুবিধা হলো ক্রিয়েটিভ রাইটিং ওই শিক্ষকরা কিংবা ওই যারা ক্রিয়েটিভ রাইটাররা যারা বক্তৃতা দেন তারা কিছু মানে বইয়ের তালিকা দেন, অভিজ্ঞতার তালিকা, অভিজ্ঞতা বর্ণনা করেন। ফলে তারা ২ একটা ভালো লেখা ওই থেকে আসলে লেখক তৈরি হবেন তাদের থেকে লেখা তৈরি হয়। সেটা সব ক্ষেত্রেই হয়। কিন্তু যেমন গুরুবিদ্যা নয় আমাদের আজকে আধুনিক কবিতার জায়গাটা। যেটা আপনার পরম্পরা দেখবেন সাইজিদের বাউল ঘরানায় কিংবা আপনি আ পরম্পরা দেখবেন সঙ্গীতে। সেই পরম্পরাটা কিন্তু কবিতার নেই। কবিরা স্বয়ম্ভু। হ্যাঁ? তো আপনার প্রশ্নের জায়গাটা মানে অনেকগুলো প্রশ্নের মধ্যে বিচারপতিদের দিন কিংবা আমলাদের দিন শেষ হয়ে গেছে আসলে। এখন সাহিত্য পাতার ওই গুরুত্ব বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করছি না। কারণ মানে সম্পাদকরা প্রায় সবাই আমার হাতে বা আমার ছোট ভাই সম্পর্কীয়। তারা যখন লেখা চায়, তো আমার মাথার মধ্যে তখন ঘুরতে থাকে যে এই লেখাটা আমি দেব কেন? হুম? তখন বিবেচনা করতে থাকি। তার চেয়ে আমার Facebook এ দিলে ৫ জন যদি ধরা যাক আমার ফেসবুকে দেওয়ার সাথে, সাথে আমার ৩-৪ জন বন্ধু আছে তাদের জন্য আমি অপেক্ষা করতে থাকি। তপোদীপ ভট্টাচার্য যদি ইনবক্সে আমাকে লেখেন, জওহর সেন মজুমদার লিখলে আরে শামীম এটা তুমি না লিখলেও পারতাম। যেমন এখন আমি ধরেন শের টাইপের শামীমীয় পদাবলী লিখছি। খুব আ বন্ধুরা খুব বাহবা দিচ্ছে জুনিয়ররা যে এগুলো কবিতা অনেক দূরে সরে গেছিল। আমি জানি যে আমি কি লিখছি। তো একটু alliteration একটু প্রতীকে, একটু চিত্রকল্পে কিংবা আমি বাঙাল তত্ত্ব থেকে যদি আমি বলি, সেখানে সান্ধ্য ভাষায় কবিতা লিখছি ২ লাইনে। সেখানে কিন্তু জওহর সেন মজুমদার বড় একজন সমালোচক। তিনি বলছেন যে, "বন্ধু এগুলো তোমার না লেখলেও চলত। হুম, এগুলো লেখার দরকার নেই।" আমি কিন্তু লিখছি। কারণ আমি নিজেকে ভাঙার চেষ্টা করছি। কারণ আমি যদি আগের জায়গায় যখন রাত্রির নেইমা আসে সুবর্ণনগরের ওই ফর্মেই লিখি, তাহলে আমি নিজেও যেমন ক্লান্ত বোধ করছি, আমার নিজেকে ভাঙতেও পারছি না। বাকের যে কথা বলছে অনেক বন্ধুরাই বলছে। ছন্দ শুধু ছন্দের মধ্যে ছড়া লিখেই দেখবেন যে আমাদের আগের প্রজন্মেরও আগের মানে আমাদের এই প্রজন্মের মধ্যেই ৭০ দশকে এরকমের প্রচুর আছে। যারা নিজেরা বাক করে চিৎকার চেঁচামেচি করেছেন। কিন্তু তিনি ছড়ার ছন্দের বাইরে কবিতাই লিখতে পারেন না। এরকমের প্রচুর আছে। ফলে সাহিত্য পাতার এখন গুরুত্বটা প্রায় শেষ হয়ে এসছে। কিন্তু সম্পাদকের গুরুত্বটা যদি যেমন আমার সম্পাদক কারা? এই বিবেচনাটা যে কারা আমার সম্পাদক, কাকে দিলে উনি যদি ভালো বলেন তাহলে আমার ভালো লাগবে। এখানে আরেকটা জিনিস গড়েই ওঠে নাই। সেটা হচ্ছে সমালোচনা সাহিত্য। একজন কবি যে রকমের আ কবি মানে সেই রকমের কবি। প্রকৃত কবি যে রকমের সম্মান পান, এখানে একজন সমালোচক সেরকমের সম্মান পান না বলে সমালোচনা সাহিত্যটাই দাঁড়ালো না। নন্দন তত্ত্বই দাঁড়ালো না। বাংলা নন্দন তত্ত্ব বলতে কোনো নন্দন তত্ত্বই আজ পর্যন্ত দাঁড়ায়নি। আমাদের ৫০ বছর, পশ্চিম বাংলার ৭০ বছর। দাঁড়ায়নি বাঙাল নন্দনতত্ত্ব। আমি নন্দনতত্ত্ব নিয়ে এখন কথা বলছি। আমার কেন শ্রীমন্ত বিবহার থেকে ধার করতে হবে নারীবাদ? আমার তো নিজেই একজন প্রচন্ড প্রতিবাদী নারীবাদী ছিলেন কে বলেন তো? খনা। যার আপনিও জানেন আমিও জানি। যার জিহ্বা কেটে দেওয়া হয়েছিল চাষবাস নিয়ে যে তিনি যে সমাজ সংস্কৃতি নিয়ে তখন কথা বলছিলেন ছড়ার আকারে বা কবিতার আকারে। সেইখান থেকেই তো আমি নারীবাদটা নিজে পেতে পারতাম। আমরা নিজেরা সেইখান থেকে সমৃদ্ধ হতে পারতাম। যদি আমাদের তত্ত্ববিশ্বের মধ্যে আমাদের আলোচনার মধ্যে নিজেদেরকে যদি সম্মান দিতে আমরা জানতাম। আমাদের সান্ধ্য ভাষা, প্রতীকের কথা বলি, রূপকের কথা বলি সেগুলো সব ধার করা ১৮ শতক ১৯ শতকের এই তত্ত্ববিশ্ব নিয়ে এসে পশ্চিমা তত্ত্ববিশ্ব নিয়ে কথা বলছি। আমার চর্যায় যে সান্ধ্য ভাষা ছিল, আমার যে সুফিজম আসলো কোত্থেকে? এই দেহাত্মা পরমাত্মা একজন একজন হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করতে হয় বা বলতে হয় বাংলার কাব্য লিখে। কারণ উনি অক্সফোর্ডের ফার্স্ট ক্লাস ফার্স্ট ইংরেজি সাহিত্যের। কিংবা
মাওলানা আবুল কালাম আজাদের সেক্রেটারি, কিংবা তিনি শিক্ষামন্ত্রী ছিলেন বলে আমরা গুরুত্ব দিচ্ছি। এখন আসলে কথাটা হচ্ছে যে মাওলানা খুঁজছি আমরা সবসময়, নিজেকে খুঁজছি না। হুম, নিজেকে যতক্ষণে আমরা না খুঁজতে পারবো ততক্ষণে আপনি যে যে প্রবলেম গুলো দেখেছেন সেটা মানে প্রথম আলো সাহিত্য পাতায় সেই সময় সেই যুগ, এই যুগই এখন শেষ হয়ে গেছে। আমরা এখন যুগ হ্যাঁ সম্পাদনা, সেই সম্পাদনার জায়গাটা আপনি কাকে আহ, মনে করবেন, কারণ আমাদের বই প্রকাশনী মানে সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে যে আমাদের 2, 3, 4টা প্রকাশনী ছাড়া সম্পাদক নাই যারা বলে দিতে পারেন। আপনি ভালো করে জানেন যে ইউরোপ আমেরিকায় কোনো বই, সেটা নোবেল পাওয়া লেখকের বইও এডিট ছাড়া বই ছাপে না। কারা এডিটর থাকে, তারা যে সবাই লেখক থাকে তা না। আমার এখানে কোনো এডিটরই নাই। ফলে সাহিত্য সম্পাদক বলেন আর আমাদের এই প্রকাশনা জগৎ বলেন, দুটোকেই যতদিনে এই সব সম্মানের জায়গায় এডিটর, এডিটর যে একজন ক্রিয়েটিভ সত্তার চেয়েও, দেখবেন মার্কেস বারবার এডিটরদের কথা বল যে আমার অনুবাদ ইংরেজিতে আরো ভালো হয়েছে, মানে কি তার পছন্দ হয়েছে, মানুষের কাছে পৌঁছতে পারছে, ভালো তো মানে আসলে প্রকৃত লেখকের কাছ থেকে তো অনুবাদ হলে অনেক কিছু অনুভূতি হারায় যায়, তারপরও বলছেন। এডিটিং এর জায়গাগুলো যতদিনে না হবে ততদিনে আপনি এই একাডেমিয়াগুলো, এগুলো একাডেমি, এই সাহিত্য পাতা এটাও একাডেমি চর্চার মধ্যে, তারা যে রুচিটা বানাবে কোথায়, এই যে প্রকাশনার যে এডিটর নাই, এই এডিটরদের তৈরি হতে হবে, এবং সেটা 50 বছরে হয়নি। এইটার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, নিয়মিত কথা বলতে হবে যে এত ইয়ে কি বলে ব্যাঙের ছাতার মতো পাবলিকেশনের আমার দরকার নেই। ভালো পাবলিকেশন যদি 10টা থাকে এগুলো সব হারায় যাবে, কিন্তু বাংলাদেশ সেই জায়গাটা এখনো পৌঁছতে পারে নাই। পশ্চিম বাংলায় আছে বেশ কিছু পাবলিকেশন। ধন্যবাদ। আমরা অনুবাদ প্রসঙ্গে ফিরে আসবো, তার আগে একটু পর্যবেক্ষণ দিয়ে নেই। যেমন অরুন্ধতী রায় একবার বলছেন যে যারা সৃজনশীল লেখালেখি বা ক্রিয়েটিভ রাইটিং এর পড়তে যান, ওখানে হলো যে একটা নিম্নমানের লেখক যে মধ্যমানের লেখক হতে পারে, আর একটা উচ্চমানের লেখক মধ্যমানের পর্যায়ে নেমে আসতে পারে। এই হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে ওনার পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের সাথে আমি একমত পোষণ করি, সহমত পোষণ করি। এবং তার কারণ হলো তার মানে এই না যে সৃজনশীল লেখালেখিকে আমরা বাতিল করে দিব। এটা একটা মত, এইটা অরুন্ধতী রায়ের মত, কিন্তু আমি এটাকে এটার পক্ষেও বলতে পারি বিপক্ষেও বলতে পারি, কারণ আমি সৃজনশীল হয়তো প্র্যাকটিস করে আসি নাই, কিন্তু আমরা সৃজনশীল যে কোর্স করাচ্ছি বা সেখান থেকে দেখতে পাচ্ছি অন্য রকমের। আপনি কালকের আমার কবিতা আবৃত্তির পরে আমি একটা, যখন রাত্রির নাইমা আসে সুবর্ণনগরে কবিতার 40 নম্বর কবিতাটা পড়ছিলাম, পড়ার পরে এটা মাসুদুজ্জামানের ভাইয়ের সাথে ইন্টারভিউতে আমি পড়ছিলাম, সেই কবিতা পড়ে আমার একজন ছাত্রী, যে ছাত্রীকে আমি খুব সরল সহজ মনে করতাম এবং এখনো মনে করি, যে ছাত্রী এসে খালি প্রশ্ন করতো এবং এমন প্রশ্ন যেগুলো প্রশ্নই তৈরি হয় না, আমাদের বন্ধু অনু হোসেনের ভাগ্নি, এবং দেখতেও যেমন সাদামাটা, ভেবেছিলামও সাদামাটা। কালকে তিনি ওই কবিতাটা পড়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি এখানে লিখেছি যে মা তুমি আমার মেয়ের মতো, কিন্তু আমি তো তোমাকে সরল সিধা সাপটাই ভেবে এসেছি। ও বললো যে স্যার কোরআন শরীফ পড়ার পরে আপনার কবিতাটার এই যে লাইন যদি পর্বতে থাকে, এই যদি পর্বত এবং এই যে ইলাহা ইলাহা মানে যেহেতু আল্লাহকে সরাসরি এখানে তো আল্লাহ লিখলেই সমস্যা, মানে আল্লাহকে যে আমি সর্বত্র বিরাজমান লিখবো সেখানেও সমস্যা, পক্ষে লিখলে সমস্যা বিপক্ষে লিখলে সমস্যা, কিন্তু আমার কাছে যে আমার আল্লাহ আমার হৃদয়ের মধ্যে থাকে, সেইটাকে আমি যখন কবিতা এস্টাবলিশ করলাম, সেইটা মেয়েটা ধরতে পারলো কোরআন শরীফ পড়ার পরে। সে এটার স্টেটমেন্ট দিল যে স্যার ইলাহা যে অ্যাঙ্গোলার কফি খেতে এবং আরবের তেলকূপে ঘুমায় আছে শ্রমিকের মুখের হাসির মধ্যে, এইটা স্যার আমি কোরআন শরীফ না পড়লে বুঝতে পারতাম না। আমি আমার স্ত্রী এবং আমার বন্ধুদেরকে ওইটা মানে স্ক্রিনশট দিয়ে পাঠালাম। এইটা হচ্ছে একাডেমিয়ার কাজ, যে একটা বাচ্চা, সরল একটা বাচ্চা, তাকে ট্রেন আপ করানো যে তুমি আসলে তোমার রুচিটা কোন দিকে যাবে, তুমি কি লেখা পড়বা। কারণ ওই ইন্টারভিউটার মধ্যে খুব হেলাল হাফিজকে আমি খুব ধোলাই করছিলাম যে 2 লাইনের কবি, ওই 2টা লাইন অবশ্যই মার্গীয় লাইন,
হ্যাঁ, এখন যুদ্ধ যাবার সময় ঠিক আছে। ওই 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 সময়ের জন্য ওই কবিতাটাও সব ঠিক আছে। কিন্তু তাকে যেভাবে আ ওনার কবিতাগুলোকে উপস্থাপন করা হয়, ওই কবিতা সেইটা বাংলা কবিতার জন্য একটা দুর্গ ছাড়া কিছুই না। তাহলে আর জীবনানন্দের কবিতাই না। কবিতা পড়াও যাবে না। কারণ অত কষ্ট করে জীবনানন্দ কবিতা কেউ পড়বে না। ফলে একাডেমিয়া বা ক্রিয়েটিভ রাইটিংস এর ওই জায়গাটা আছে যে চোখটা খুলে দিতে পারে, উইন্ডোটা খুলে দিতে পারে। তারপরে কে মানে প্রতিভা নিয়ে ঢুকলে প্রতিভাবানরা বেশিরভাগই নষ্ট হয়ে যায়। এটা আপনাকে আজকের এই আলোচনায় বলছি যে মেধাবীরা টুকটুক করে মেধাবীরাই পৃথিবী চালায়। প্রতিভাবানরা কয়জন আমাদের আইনস্টাইনের কথাই ধরুন কিংবা রবীন্দ্রনাথের কথা দুইজনকেই ধরুন যে একজনও মানে একাডেমিয়া পার করতে বহু একজন তো একাডেমিয়া পারই করেন নাই আর একজন ফেল করেছিলেন কয়েকবার হ্যাঁ তো এই প্রতিভাবানরা কি হবে প্রতিভাবানরা বেশিরভাগই বোঝেন যে আরে আনিস ভাই কিংবা শামীম রেজা যা বলে এইগুলো তো আমি জানি আসলে সে জানে ফলে সে ঘুমায় থাকে কিন্তু ওই এই কাসিমের দৌড় দিয়ে মেধাবীরা আস্তে আস্তে করে প্রতিভাবান হতে পারে না মেধাবীরা এই ইয়াতে উঠতে থাকে এবং তারা লেখে হয়তো তারা পড়ে তারা করে প্রতিভাবান হয়তো নষ্টই হয়ে যায় বেশিরভাগ প্রতিভাবানদের তাই দেখেছে প্রতিভাবানরা যখন সমন্বয় ঘটে মেধার কিংবা সে যখন এই অনুশীলনের মধ্যে ঢোকে সেটা একাডেমিও করতে পারে একজন ব্যক্তি গুরুও করতে পারে নিজে নিজেও হতে পারে ফলে আমি অরুন্ধতী রায়ের ওই কথাটাকে পুরো একমত হতে পারলাম না আমাদের আর 10 মিনিট আছে এটা চালানোর জন্য। এরপরে দরকার হলে আমরা আরেকবার লিঙ্ক পাঠাবো। আমরা প্রসঙ্গ পরিবর্তন করে নেই, আমরা একটু অনুবাদের দিকে যাব। অনুবাদ বলতে আমাদের দেশে একটা প্রবণতা যেটা যে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এটা একটা ঐতিহাসিক বাস্তবতা থাকতে পারে। ঐতিহাসিক বাস্তবতা যতটা তার সেটা মানে মননটা হচ্ছে ঔপনিবেশিক ঔপনিবেশিক বাস্তবতা। সেখানে রশিদ করিমের একটা পর্যবেক্ষণ ছিল যে আমাদের যে অনুবাদের প্রয়োজনটা এবং বাস্তবতাটা এবং লাভজনক যেটা হতে পারে যে আমরা যদি আঞ্চলিক ভাষার সাথে অনুবাদের বিনিময়টা যদি আমাদের হয় তাহলে আমাদের বাজারটাও তৈরি হয়, আমরা সেদিকে একটা দৃষ্টি দিতে পারি। সেটা রশিদ করিম বলছে আজ থেকে 30-40 বছর আগে। এরপরে দেখেছি যে আমাদের অনুবাদের ঝোঁকটা আরো বেশি ইংরেজির দিকে হয়েছে বা ইংরেজি থেকে বাংলার দিকে হয়েছে। তাতে হয়েছে কি বাংলাদেশ থেকে প্রকাশিত ইংরেজি বইগুলো আপনার বাইরের ইংরেজি ভাষাভাষী দেশগুলিতে আন্তর্জাতিকভাবে বাজার তৈরি করতে পারে নাই। এমনকি বঙ্গবন্ধুর আত্মজীবনী যে ইংরেজি অনুবাদ হয়েছে বাংলাদেশ থেকে এবং প্রকাশিত হয়েছে সেটারও সেই মনোযোগ তৈরি করতে পারেনি। এমনকি সেটা পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, ভারত থেকে প্রকাশিত হয়েছে। ভারতের পত্রিকাগুলো পাকিস্তানের পত্রিকাগুলো ঘেটে দেখবেন কোথাও কোনো আলোচনাও করা হয়নি। এবং ইউরোপ বা পশ্চিমা বাস্তবতা তো অবশ্যই। এবং যিনি অনুবাদ করেছেন তিনি কানাডা থেকে পিএইচডি করেছেন, সেই কানাডারও কোনো কাগজে একটি লাইন পর্যন্ত লেখা হয়নি আমার জানা মতো এখন পর্যন্ত। তার মানে এত উচ্চমানের একটি সাহিত্যকর্ম, এটা কেবলই বঙ্গবন্ধুর আত্মজীবনী না, এটা খুবই উঁচু মানের একটা সাহিত্যকর্ম, একটা ক্লাসিক, একটা ধ্রুপদী এত উঁচু মানের আত্মজীবনী বা সাহিত্যকর্ম আমি পাইনি। সেইটা আন্তর্জাতিক ভাবে আমরা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে পারিনি। কারণ হলো এবং এটা হলো যে তাহলে আমরা কিভাবে গ্রহণযোগ্য করতে পারতাম, যেমন উইলিয়াম রাদিচি যিনি পোয়েট লরিয়েট ব্রিটেনে, উনি নিজে বাংলা জানেন, আমাদের কিন্তু সুযোগ ছিল আমাদের বাংলাদেশের অনুবাদ সাথে থাকবেন, একই সাথে আন্তর্জাতিকভাবে পেশাদার লেখক পেশাদার কবি সেই সুযোগটা আমরা কাজে খাটাইনি কারণ আমাদের এই একচেটিয়াত্ব বা কি ভেতরে কি ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে নিয়েছেন সেটা আমরা জানি না। এই ঘটনা বাংলা একাডেমির ডিজি সম্ভবত করেছে আপনার স্যার ফখরুল আলমকে দিয়ে হয়তো করিয়েছেন কিন্তু এটা উচিত ছিল আসলে যারা বাংলা জানেন এবং ওই মিডিয়া ওখান থেকেই ছাপানো এবং আরেকটা ঘটনা কিন্তু আছে যেমন ইন্ডিয়ায় কিন্তু ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না প্রায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ওখানেরও যদি ওখানে হিন্দিতে হয়েছে এখন হিন্দিতে কারা করেছে ঠিক বুঝতে পারিনি জানি না সেটা কেমন চলেছে রিভিউ কেমন হয়েছে ইংরেজিটা নিয়ে আমারও অনেক কথা আছে ইংরেজিটা নিয়ে আমারও আপনার সাথে সহমত যে এগুলো অন্যরকমের ভাবে আরো হতে পারতো ইংরেজিটা বা এখনো হতে পারে না কেন এখনো আপনার কথাটা কি আমি আরো মানে সম্প্রসারিত করছি এটা অনেক দুর্বলতা আছে এই অনুবাদেরও অনেক দুর্বলতা আছে অনুবাদক নিয়ে অনেক প্রশ্ন আছে
অনেক ধরনের কথা আছে, কিন্তু আমার তো একটা টেক্সটের তো এক ভাষায় একজন অনুবাদ করবে এমন তো কোনো কথা নাই। কারণ অনুবাদের প্রথম শর্তই হচ্ছে অনুভূতিকে অনুবাদ করা অতটা কঠিন, মানে ততটাই কঠিন অনুভূতিকে অনুবাদ করা। যেহেতু এটা গদ্য, এই এই টেক্সটটাকে ওই রকমের মানে অপরচুনিটি আছে, ১০০ বছর চলছে বঙ্গবন্ধুর। এরকমের একজন ইংরেজ রাধেচে কিংবা এখনো ক্লিন্টন বি সিলি জীবিত আছে, যা হয়তো বয়সটা অনেক বেশি, ৯০ এর কাছাকাছি, বা এরকমের লোক খুঁজে আমরা এখনো দেখতে পারি যে এটার ৫-৭টা ইংরেজি অনুবাদ হতে পারে, ৫-৭টা ১০টা হতে পারে। আপনি দেখুন, আমরা আমরা ধরুন একটা আমরা টি.এস. এলিয়ট বাদ দিলাম। আমরা এই যে ইয়ে আমি কার কথা বলবো? আ মার্কেজের একটা বই কিংবা একটা আম কবিতার বই ধরেন রবার্ট ফ্রস্ট আমাদের ইয়ে করেছে, শামসুর রহমান করেছে। কিন্তু বাংলাদেশে মিলিয়ে ২০ জন করেছে রবার্ট ফ্রস্ট, এবং ২০ জনের ২০ রকমের অনুবাদ আমার কাছে বাংলায় আসছে কিন্তু একটা। তাহলে আমি ২০ ধরনের, আমার কেন ইংরেজিতে ২০ ধরনের অনুবাদ থাকবে না? এবং নিশ্চিত একটা না একটা অনুবাদ ক্লিক করতো। কারো না কারো নজরে আসতো, যদি সেরকমের কোম্পানির হাতেও দিতে হতো। এটার জন্য আসলে সরকার প্রধানকে, যারা আসলে সরকার প্রধানের কাছাকাছি থাকেন তারা আরো ভালো বুঝবেন। এটা আমরা সম্ভবত যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা অনুবাদ হলো, কিন্তু এখনো সেই অপরচুনিটি গুলো রয়ে গেছে এবং সেটা হওয়া উচিত। না হয় ওইসব মানে নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ তারা যদি নিজেরা না করেন, আপনি সত্যিকার অর্থেই তো সত্য যে যদি গীতাঞ্জলির ওই ভূমিকা এবং ওই রকমের পদক্ষেপ না নিতেন আমাদের ডব্লিউবি ইয়েটস কিংবা তার যে রটনস্টাইন, তাহলে তো আসলে আমরা এতদিনেও নোবেলের মুখ দেখতাম কিনা জানি না। কারণ আপনি দেখবেন, আমি সেদিনকে বুদ্ধদেব দাশগুপ্তের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ২-৩ বার নোবেল পেতে পারতেন আমাদের না জীবনানন্দ দাশ। না আমিও বিশ্বাস করি। এখানে একটু নোবেল পুরস্কারের প্রসঙ্গটা আসলে রবীন্দ্রনাথের, আমি একটু গল্প বলি যেটা নোবেল পুরস্কার নিয়ে ঘটেছে। যখন ওই সময় রবীন্দ্রনাথের ছিল দ্বিতীয় নাম ছিল নোবেল প্রস্তাবে, যখন প্রস্তাব আসে ওখানে নোবেল যারা সুইডিশ একাডেমির যে স্থায়ী পরিষদ, সেখানে 18 জন সদস্য, 18 জন সদস্য থেকে কয়েকজন সদস্য নিয়ে একটা নোবেল পুরস্কারের জন্য কমিটি করে দেওয়া হয়। কমিটি থেকে ওখানে আবার একটা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়। বিশেষজ্ঞ প্যানেল হয়ে একটা সংক্ষিপ্ত তালিকা আসে, 2 জন বা 3 জনের নাম আসে। সেখান থেকে রবীন্দ্রনাথের নাম ছিল 2 নম্বরে, 1 নম্বরে ছিল ফরাসি এক লেখকের নাম। তখন রবীন্দ্রনাথকে 2 নম্বরে আসার পরে, আর ওই সময় সুইডিশ একাডেমি থেকে ওই তখন লুন্ড বিশ্ববিদ্যালয়ে এক ভদ্রলোক ছিলেন যিনি বাংলা জানতেন। তখন ওই 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 গীতাঞ্জলি ইংরেজি থেকে তো প্রথমটা আপনার ব্রিটিশ রয়্যাল একাডেমি থেকে প্রস্তাব আসলো, তারপরে না ব্রিটিশ এখানে 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 একটু ইন্টারাপ্ট করি। আপনার স্যার লিখেছেন ওই দলিল দস্তাবেজ নিয়ে, খন্দকার আশরাফ হোসেন লিখেছেন এটা নিয়ে। আপনার এইটুকু শুধু জানি না যে বাংলা জানেন, তিনি ওই যে একজন ইহুদির নাম লিখেছেন, এবং সেই ভদ্রলোক প্রথম হচ্ছে রয়্যাল একাডেমি থেকে আসলে স্টিনবার্গের নাম, এবং রয়্যাল একাডেমি থেকে ওনার নাম আসে নাই, আর একজন রয়্যাল একাডেমির সদস্য চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিপত্র সহ উনি ছেপেছেন। বলুন বলুন। তখন বাংলা জানা, বাংলা করে নিল, দ্বিতীয় নাম আসার পর তখন বাংলা করলো। তখন আরেকজন ওই সুইডিশ লেখককে দেওয়া হলো এটা করার জন্য, পর্যালোচনা দেওয়ার জন্য যে একটা পর্যালোচনা দাও। তখন ওই কার্লফেল্ট ওই কার্লফেল্ট পরে আবার সুইডিশ একাডেমি স্থায়ী সচিব হয়। ওই কার্লফেল্ট পর্যবেক্ষণ পাওয়ার পর তখন ওই প্রথম নাম জনকে না দিয়ে দ্বিতীয় জনকে হিসেবে রবীন্দ্রনাথকে দেওয়া হয়। আমার এই কথাটা বলার উদ্দেশ্যটা হলো যে নোবেল পুরস্কার নিয়ে অনেক বিতর্ক হয়, অনেক আলোচনা হয়, কিন্তু প্রক্রিয়াটা অনেক স্বচ্ছ এবং প্রাতিষ্ঠানিক এবং একটা ধাপে ধাপে, এটা কোনো একক ব্যক্তি বা প্রভাবিত করার সুযোগ থাকে না বা নাই। আর সেক্ষেত্রে আমার বাংলা একাডেমি পুরস্কার কিভাবে দেয় না দেয়
এটা হয়তো ভগবান বা সৃষ্টিকর্তা জানে। বাংলা একাডেমিটা আপনাকে বলি, যতজন ফেলো আছে মানে যারা পুরনো পুরস্কার পেয়েছে তাদের কয়েকজনকে নমিনেশনের জন্য কাগজ পাঠানো হয়। আমি মানে পুরো মানে অনেকটা জানি প্রক্রিয়া। তারপরে তারা নমিনেশন দেন। নমিনেশন দেওয়ার পরে এখানে আবার সেন্ট্রাল একটা বোর্ড আছে ৫ জনের। সেটার মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন চেয়ারম্যান থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, আর ২ জন থাকেন হচ্ছেন খুব সিনিয়র এই ফেলো, আর ডিজি থাকেন। এই ৫ জন বোর্ড তখন আবার এইটা নিয়ে বসে। সেই বোর্ডকে প্রভাবিত করতে পারে এরকমের শিক্ষক তো আমাদের আছেন। হ্যাঁ, আপনাকে বলল একজন, আমাকে বলল একজন। আমার মানে আমার ইয়ের বাইরে, মনের বাইরেও আমাকে সিদ্ধান্ত নিতে হয়। এরকমের ঘটনা তো ঘটেই। আর বাংলা একাডেমির যেটা বড় সমস্যা, বাংলা একাডেমির সমস্যাটা হচ্ছে যে কেউ দায়িত্ব নিতে চায় না। যে বয়সের একটা ব্যাপার তো আছে। এতদিন এক বুড়ো ভদ্রলোক চালালেন, তার বুড়োতে তো সমস্যা নেই। তিনি হচ্ছেন আ মানে মূলতই আ কি বলবো আমলাদের আমলা হয়ে গিয়েছিলেন। কারণ কারোই কোনো পাত্তা-টাত্তা দিতেন না এবং কি করতেন না আমরা বুঝতে পারি না। কারণ নতুন তো কিছু পাইনি। হুম? বিশেষ করে যে অনেক অনুবাদ হয়েছে। নতুন পেয়েছি এই বঙ্গবন্ধুর আত্মজীবনীটা, উনি মানে ওইটার সাথে লেগেছিলেন। কিন্তু সেটা তো আপনি যে মানে কথা বললেন সেটার সাথে আমিও একমত। আ আমি হলে ঠিকই আমি ২-৩ জনকে দিয়েই আমরা কথা বলছিলাম কবি, অধ্যাপক, সম্পাদক শামীম রেজার সাথে, এবং আমাদের প্রশ্নটা ছিল যে আমরা অন্যান্য ধর্মের যে প্রসঙ্গগুলো, মিথগুলো, ভিতরের কথাগুলো, গল্পগুলো সাহিত্যে আমরা যেরকম স্বতঃস্ফূর্ত বাধাহীনভাবে দেখি, ইংরেজি সাহিত্য সহ অন্যান্য ভাষা, পশ্চিমা সাহিত্য এবং আমাদের পার্শ্ববর্তী ভারতের বিভিন্ন ভাষার যে সাহিত্য, যে উপাদানগুলো আমরা সহজে সুন্দরভাবে পাই বা ব্যবহার করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মানুষের রাষ্ট্র, বাংলা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভাষা হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্যে সেই স্বতঃস্ফূর্ত সহজ উপস্থিতিটা নাই ইসলাম ধর্মের বিভিন্ন উপাদানগুলো। এবং এরকমই প্রেক্ষাপটে খন্দকার আশরাফ হোসেন, আমার শিক্ষক, একদিন ক্লাসে প্রথম দিকে একদিন বললেন যে ব্রিটিশ স্যামুয়েল টেইলর কলিন্সের কবিতা পড়াতে গিয়ে যে নারীর স্তনের সাথে মসজিদের গম্বুজের সাথে তুলনা করলেন, এবং সেইটা এখন কল্পনা করে দেখি যে আমরা সেই থেকে অনেক দূরে সরে আসছি। এখন বোধহয় একজন শিক্ষক সেই সাহসটাও পাবেন কিনা সন্দেহ। এই প্রেক্ষাপটে একাধারে কবি, সম্পাদক এবং শিক্ষকের জায়গা থেকে শামীম ভাইয়ের পর্যবেক্ষণ, তার কবিতা সহ। এই প্রসঙ্গে বলি যে ৭০ দশকে শামীম ভাই ছাত্র টেলিফোন দূরে রাখেন, শব্দ আছে। হ্যাঁ, হ্যাঁ। তো তিনি যখন ছাত্র আসাদ মান্নান তখন তার সৈয়দ বংশের ফুল নামে একটি কাব্যগ্রন্থে তিনি এই কাব্যগ্রন্থটা পুরোটাই সনেট ছিল। তিনি তখন লিখছেন যে সুজাতার স্তনে যেন জলে সুজাতার স্তন জলে যেন মিটি কাবার মিনার। তখন আপনি বুঝতেই পারছেন যে কোলরিজের ওই জায়গার কি রকমের সুন্দর প্রতিস্থাপন তিনি করেছেন তার ওই সনেটের মধ্যে। ঠিক আমার নিজের একটি কবিতা, অনেক কবিতার মধ্যে আপনি ইসলামী অনুষঙ্গ এবং সেটা সুফিজমের সাথে কিংবা আমার আত্মার সাথে কিংবা সর্বাত্মকভাবে যেটা বলবো যে বিছিয়ে দেওয়া আছে। ধর্মেরকে কি রকমের সর্বোচ্চভাবে কবিতায় ব্যবহার করা যায় এটা এই কবিতাটা যখন রাত্রির নেমে আসে সুবর্ণনগরে কাব্যগ্রন্থের ৪০ নম্বর কবিতাটা পড়ছি, তাহলেই আপনি দেখতে পাবেন যে জুদি পর্বত কিংবা ইলাহা মানে আল্লাহ কিভাবে একজন কুমারী নারী হয়ে দাঁড়ান, কখনো কখনো অ্যাঙ্গোলার কফি খেতে কিভাবে একজন শ্রমিক নিজেই আল্লাহ হয়ে দাঁড়াচ্ছেন, কখনো কখনো আপনি দেখবেন যে ঘূর্ণিঝড়ের সমান্তরাল। এটা আমি কবিতাটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে তেলকূপে বাঙালি শ্রমিকের যে কাস্টমাকে হাসি, ওই হাসিটাই যেন ঈশ্বর দিচ্ছেন কিংবা আল্লাহ দিচ্ছেন। কবিতাটা পড়ছি তাহলেই দেখতে পাবেন যে আমাদের ইসলামী মিথ কিংবা কোরআনকে সরাসরি কিভাবে উপস্থাপন করা হয়েছে পজিটিভ ভাবে। আমার পরাণী দক্ষিণ দুয়ারি দূর দেশেতে বাস, পশুর নদী লেখা রাখছে দুঃখের অভিলাষ, অথচ দুঃখ বন্ধা সমুদ্রে
আমার দ্বীপের নাম, দুঃখ বুইরা কালো ঘোড়ার কেশর চোয়া ঘাম, দুঃখ ডানায় পচন লাগা ঘাস ফড়িংয়ের বাঁচা বাঁচা খেলা, দুঃখ আপন চিবুকের কাছে অচেনা অবহেলা। পরাণী আমার দক্ষিণ দুয়ারি বৈদেশেতে বাস, প্রাচীন সকল আসমানিয়ার জমিনি কিতাবে আইকা রাখছে ভালোবাসার চাষ। ভালোবাসা অলেখা সব জীবনের পদাবলী, ভালোবাসা রাত্রির নাইমা আসা কুহক অঞ্জলি, ভালোবাসা ধরকাটা কবুতরের ছটফটানি। আমার পরাণী দক্ষিণ দুয়ারি যদি পর্বতে থাকে, যেথায় পাথর বর্ষণ শেষে লুত জনপদ উল্টে গেছিল বাঁকে, উথুলিয়া উঠিল উনুন, পরাণী দেখিল ইলাহা তাহার শুয়ে আছে অ্যাঙ্গোলার কফি খেতে। ঘূর্ণিঝড়ের সমান্তরাল একটি লাটিম ঘোরে ইলাহার চারিপাশে, ইলাহা তবু ঘুমায় বালিকার ক্লান্ত জল চোখে। ইলাহা আরবের লেমকূপে তেলকূপে বাঙালি শ্রমিকের কাষ্ঠমাখা হাসি। ইলাহা চানন নদীর জলে ভাইসা থাকা এক টুকরা চান। ইলাহা না দেখা প্রেমিকার সাথে ঘুইরা বেড়ানো আমার সাম্পান। ইলাহা আমার পরাণীর মতো পড়শি বাড়ি থাকে, ধাঁধাময় এক সুর কাহিনীর গায়, ধ্যান সাগর পাড়ে জলপরীদের ঘরে মন ঘুড়ি উড়ায়। ইলাহা আমার বাঙাল কুমারী সবার অন্তরে বাস, জানি না কোন তুনে গোপন রাইখা স্বীকার করবে হৃদয়ের কারুকাজ। সত্যি বলতে কি, এই যে কবিতাটি আসলে আমি পরম্পরায় কিছুটা না অনেকটাই বিশ্বাস করি। হাফিজ, আপনার ওমর খৈয়াম কিংবা রুমি হয়ে আপনার এখানে যে সুফিজম, কবি দাদু নানক হয়ে এখানে যে লালন কিংবা বুল্লে শাহ, এই এই এদের ঘরানা, এরা যে বিশ্বাস নিয়ে ইলাহা কিংবা আল্লাহকে যে জায়গায় যাপন করতেন, সেইটারই অস্তিত্ব এই কবিতা। ধন্যবাদ আপনাকে আনিস ভাই, ধন্যবাদ। এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাহবুবকে।